আই লাইক ইট। এমনি ভয় পাবে সব সময়, এত চটপট করবে না। ওনাকে ছেড়ে দাও চাচ্ছ। কৈশোরের প্রভাবে ভাঙা কণ্ঠে ভেসে আসা অনুরোধে তৃষান উৎসুক দৃষ্টিতে তাকায় তানশানের পানে। বিলম্বহীন প্রগাঢ় হাসল। তার দেখা সবচেয়ে শান্ত সুন্দর এবং মেধাবী ছেলে তানশান আদরের সাথে শুধায়। শান, কেমন আছো? ব্যাগ কাঁধে তুলে তানশান এগিয়ে আসে, থমথমে মুখে বলল, আম ফাইন চাচ্ছ। ওনাকে এখন আটকে রেখেছো কেন? আম ফাইন চাচ্ছ। ওনাকে এখানে আটকে রেখেছো কেন? ছেড়ে দাও, সে এখানকার কিছুই চেনে না। তৃষান এক পলক রূপকথার রাগান্বিত মুখটা দেখে নেয়, স্মিত হেসে বলে। তোমার কি হয়েছে? তানশান বিভ্রান্ত হয়ে পড়ে, কি জবাব দেবে এই ভেবে। সামনের এতগুলো মানুষ কেমন ভাবে নেবে। ছোট্ট অপরিপক্ক একটা মস্তিষ্ক, তবুও সামান্য একটা প্রশ্নের পরিণতি কেমন হবে এত দূর পর্যন্ত ভেবে নিল সে। মিহিসরে বলে, রিলেটিভস চাচ্ছ? ও চিন্তা করো না, আমরা একটু সভ্য হওয়া শিখছিলাম তার কাছ থেকে। তবে সভ্যতা শিখাতে না পারলেও ঘাড় তেরামো ঠিকই শিখেছে। দেখো কেমন করে তাকাচ্ছে। এই তোরা সবাই শিখছিস না কিভাবে তাকাতে হয়? ভালো করে দেখে রাখ, কালকে থেকে এইভাবে তাকাবি সবাই। বলতেই সবাই সমস্যারে খিক করে হেসে উঠল। তৃষান ছেড়ে দেয় তাদের। রূপকথা রাগে গজগজ করতে করতে তানশানের পিছু পিছু হাঁটতে লাগলো। গেটের বাইরে এসে দাঁড়াতে একটা দ্রুতগামী গাড়ি গতি স্লথ করে তাদের সামনে। গাড়ির কাজ খুলে তপবন হাসি মুখে তাকায় স্ত্রী সন্তানের পানে। বরাবরের মতো তানশান গাড়ির পেছনে দরজা খুলে দিলে রূপকথা নীরবে বসে পড়ে। গাড়ির ফ্রন্ট সিটের দরজা খুলতেই নায়েলের হাসজ্জ্বল অবয়ব ভেসে ওঠে। হলুদ একটা ফ্রক পরে সেজেগুজে পটেল বেবি সেজে বসে আছে বাবার কোলে, গালের ভেতর একটা ললিপপ। তানশান বাবার পাশে বসে বলল, এই পাকা বুড়িকে কেন এখানে এনেছো পাপা? আমি বেলু করতে এসেছি, বলো পাপার সাথে। নায়েল থমথমে মুখে বলল। ভাইয়ের প্রশ্নটি যে তার ভালো লাগেনি। অসন্তোষের রেশ তার চোখে মুখে। ভেবেছিল ভাইজান আরো খুশি হয়ে যাবে তাকে দেখে। স্কুলে কে বেড়াতে আসে? না এলে তুমি বোকা। তানশানের কথায় নায়েল রাগে গজগজ করে ওঠে। সে রাগান্বিত চোখে বড় পাপার দিকে তাকায়, থমথমে মুখে বলে, কিছু বলো তোমার ছেলেকে, সে পচা হয়ে গিয়েছে। নাইলকে বোকা বলে। কেন বলে? নাইল তো বাবু, ভালো বাবু। তপবন স্মিত হেসে নায়েলের রাগান্বিত মুখটা দুহাতে রাজলাই নিয়ে কপালে ঠোঁট চুইয়ে দেয়। আদুরে গলায় বলে, ভাইজানের পক্ষ থেকে বড় পাপা সরি মা, ভাইজানকে এখনই বকে দিচ্ছি আমি। পরপরই সে গম্ভীর গলায় তানশানের উদ্দেশ্যে বলে, কাঞ্চন, ওর সামনে আর এই ধরনের কথা বলবে না, ও তো তোমার থেকে এগুলো শিখে যাবে, আর যেন আমি না শুনি। তপবনের কথা শেষ হতে নায়েলও মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আঙ্গুল তাক করে তপবনের মতো করে বলল, আর যেন না শুনি। গুড বাই হয়ে যাও ভাইজান। তপবন গা দুলিয়ে হেসে উঠল নায়েলের কথায়। তাদের বুড়িমা। তানশান বিশাল এক দীর্ঘশ্বাস ফেলে বলল, পাপা আজ বায়োলজির একটা এক্সাম নিয়েছিল, কিন্তু আমি ফুল মার্কস পাইনি। কি বিরক্তকর সাবজেক্ট। আমি সব ঠিকঠাকই লিখেছি। তপবন ছেলের দিকে জুসের বোতল এগিয়ে দিয়ে বলল, তুমি ঠিকঠাক লিখলে স্যারের মার্কস কাটবে কেন? তুমি এখনো বায়োলজিতে ঠিকঠাক মনোযোগ দিচ্ছ না দানশান। শেষ পর্যন্ত দেখবে তুমি এই বায়োলজির কারণে সব কিছুতে পিছিয়ে পড়েছো। তানশান হতাশা নিয়ে বলল। আমি অনেক চেষ্টা করি বাবা, কিন্তু আমার মাথায় থাকেই না। তপবন নিজের হতাশা অনুভব করলো। ছেলেটা এই একটা সাবজেক্ট খারাপ করে না যায়। সে বলল, আমি তোমার কোচিংয়ের ফাঁসে ফেলে রাখতে পারছি না। আজ থেকে আমিও তোমার বায়োলজি পড়াবো, দরকার পড়লে ইউটিউব ঘেটে পড়াবো। তানশানের মুখশ্রী চকচক করে উঠল এহেন কথায়। ওকে পাপা, এটা খুব ভালো হবে। তপবন ছেলের হাসি মুখ দেখে বিতৃষ্ণা ভরা কণ্ঠে বলল, আমি কোনো জিনিস না পড়লে তুমি তাতে খারাপ রেজাল্ট করো কেন তানশান? আমি তোমার পড়া ভালো বুঝি, আর কারোর পড়া তেমন বুঝি না। টু বি অনেস্ট, আমি কোচিং এ শুধু যাই আর আসি। ছেলের মিনমিনে কণ্ঠে তপবন কঠোর চোখে তাকায়। এই তবে আসল ঘটনা। সে কঠোর গলায় বলল, এরপরে কোচিং থেকে যা পড়া দিবে তা আমি পড়াবো। ওকে। কথোপকথনের মাঝে তপবন জুসাতে পিছু ফিরে তাকালে গতকালের মতো একটা মলিন মুখ নজরে আসে। জানালার দিকে মুখ করে তাকিয়ে আছে, দৃষ্টিতে রাজ্যের উদাসীনতা। সে নায়েলের এলোমেলো চুলগুলো আলতো হাতে গুছিয়ে দিতে দিতে বলে, তুমি না বড় আমার কাছে ঘুরতে এসেছো, যাও তার কাছে যাও। নায়েল পিটপিট করে তাকিয়ে চঞ্চল বদনে উকি দিয়ে তাকায় রূপকথা দেখে। অতিরঞ্জিত কণ্ঠে বলে, হাই বলো মাম্মা। মা নামক এই সম্বোধন নিয়ে রূপকথার কোনো সমস্যা নেই। তবে দুনিয়ার মানুষের কেন কোনো সমস্যা থাকবে?
তার জীবনের এই দশা তো দুনিয়ার কিছু নিকৃষ্ট মানুষের জন্যে। নিস্তরঙ্গ নির্মেক মুখশ্রীর আড়ালে লুকিয়ে থাকা অসন্তোষ প্রকাশের অধিকার নেই, কিংবা এখনও অধিকার করে নিতে পারেনি। মুখ ফুটে বলার সাধ্য নেই রিলেটিভ কেন মা বলতে পারল না। প্রশ্নের জবাবে ফিরে আসবে হয়তো সৎমা নামক একটা ঘৃণ্য সম্বোধন। সৎমায়েরা কি কখনো মা ডাক শুনতে পারে না? তাদের মা ডাকা কেন চায় না? তারা কি এতটাই ঘৃণ্য? সেও কি ঘৃণ্য? এত সব ভেবেই নির্জীব হয়ে পড়েছে রুগ্ন দেহটি। নায়েলের চঞ্চল কণ্ঠ ঠিকরে আসতে রূপকথা নড়ে চড়ে উঠল। এই অবুঝ নায়েল কি সুন্দর জোর গলায় তাকে বড় মা বলে ডাকে। মনে হয় মৌনতার পরে নায়েল একমাত্র তার দায়িত্ব। সম্বোধনে সম্পর্কের অর্ধেক গাঢ় জোরদার হয়, বাকিটা হয় দায়িত্ব আর ভালোবাসায়। সে মৃদু হেসে নায়েলের দিকে হাত বাড়িয়ে দিতেই নায়েল লাফ দিয়ে তার কোলে চলে যায়। তপবন নির্বাক জুসের বোতলটা তার পাশে রাখে। ততক্ষণে গাড়ি চলতে শুরু করেছে। শাশুড়ির চোখে না পড়তেই হয়, তাই রূপকথা দ্রুত হাঁটছিল। তন্মধ্যে মাথার বাম পাশে কারো টোকা দেয়া সে তৎক্ষণাৎ বাম দিকে ফিরে তাকায়, কিন্তু কেউ নেই। সে ডান দিকে ফিরতেই তপবন ভ্রু নাচায়, চাপা স্বরে জিজ্ঞাসা করে, কি হয়েছে? মন খারাপ কেন? রূপকথা ঘন ঘন না বোধক মাথা নাড়ে। নিজেদের ঘরের দরজা খুলতে খুলতে তপবন বলে, পরে বলতে চাইলেও শুনবো না, তাই কিছু বলার হলে তাড়াতাড়ি বলো। রূপকথা তপবনের পিছু পিছু ঢুকতে ঢুকতে নিভন্ত স্বরে বলল, শহরের ছেলেরা ভালো না। তার মানে আমি, তানশান আর আমরা কেউ ভালো না? হিজাবের পিন খুলতে খুলতে রূপকথা বলে, আমি কখন বললাম এমনটা? আরে মাত্রই না বললে শহরের ছেলেরা খারাপ? আমরাও তো শহরের ছেলে। নিজের কথার ভুল বুঝতে পেরে রূপকথা মিহিসরে বলল, আপনি আর তানচান ব্যতীত। আমি আর তানশান ব্যতীত? তার মানে ইরোজ, ইমরোজ, আব্বু সবাই খারাপ? পুনরায় তপবনের এমন কথায় রূপকথা ক্ষিপ্ত চোখে তাকায়। তপবন গা দুলিয়ে হেসে উঠল। 2 পা এগিয়ে আসে মেয়েটির কাছে। বদভ্যাস অনুযায়ী সাদাত আঙ্গুলের আলতো স্পর্শে মেয়েটির নাকের ডগা ছুঁয়ে দিয়ে বলে, পিচ্ছি মেয়ে, রাগ সবসময় নাকের ডগায় থাকে। মজা করছিলাম। এবার বলো কি হয়েছে? শহরের ছেলেটা কি করেছে তোমায়? রূপকথা রাগ ঝেড়ে তৃষানের সব কর্মকাণ্ড খুলে বলে। তপবনকে বলতে পেরে রূপকথা নিশ্চিন্ত হয়। এই বিকৃত জীবনযাত্রায় সে আর কোনো ঝামেলা চায় না। পড়াশোনা করার সুযোগ পেয়েছে, মনে প্রাণে সেটুকুই করতে চায়। তার কেন জানি মনে হয়েছিল ছেলেটার চোখ অন্য কিছু বলে, তাই সে তপবনকে জানিয়েছে। নয়তো এত ছোট ব্যাপারে তাকে বিরক্ত করতো না। রূপকথার কথার প্রেক্ষিতে তপবনের চোখে মুখেও একটু চিন্তার রেশ দেখা গেল না। সে নিরুদ্বেগ পকেট থেকে ফোন বের করে একটা ছবি বের করে। সেটা রূপকথার সামনে ধরতে ইবলিশ শয়তানের বৈশিষ্ট্য লালন করা এক সুদর্শন যুবকের ছবি ভেসে উঠল। তপবন জিজ্ঞাসা করে, এই ছেলেটা? রূপকথা ঘন ঘন মাথা নেড়ে বলে, হ্যাঁ, এই বেয়ারা লোকটা। ওর নাম হচ্ছে তিশান জোবায়েদ, তোমাদের কলেজের যে প্রিন্সিপাল তার একমাত্র ছেলে। বয়স কম, রক্ত গরম, একটু একটু দুষ্টমি করে, কিন্তু কখনো বেয়াদবি কিংবা কাউকে অসম্মান করে না। আর আমার পরিবারের কারোর সাথে তো নাই। রাগ করো না, একটু দুষ্টমি করেছে তোমার সাথে। নতুন নতুন কাউকে দেখলে এমন করে সে। তো বলে মুখের উপর ফু দেবে? রূপকথার তেজি কণ্ঠ। তপবনের কপাল কুঁচকে যায় রূপকথার কথায়। মুখশ্রী থেকে রসিকতা নিরুদ্বেগের প্রলেপ সরে গিয়ে আচ্ছন্ন হয় গাম্ভীর্যতা। ঘড়ি খুলতে খুলতে এগিয়ে আসে রূপকথার দিকে। থমথমে মুখে শুধায়, মুখের উপর ফু দিয়েছে? হুম। তপবন আরেকটু ঝুঁকে আসে রূপকথার দিকে। গাম্ভীর্যতার সাথে মৃদু হেসে বলল, ফু দিয়েছো তো কি হয়েছে? এই যে আমি দিলাম ফু, আমাকেও রাগ দেখাবে? বলেই তপবন তার মুখের উপর ফু দিয়ে সরে আসে। রূপকথার বেজার রাগ হয় তপবনের উপর। তার কথাটাকে একটুও গুরুত্ব দিল না, তবুও সেটা নীরবে হজম করে না বোধক মাথা নাড়ল। তপবন অবাকে সুরে শুধায়, আমাকেও রাগ দেখাবে? না, কেন? এমনি। আমি বকা দিলেও রাগ দেখাবে না? না। আমি ছুঁয়ে দিলেও রাগ দেখাবে না? আর অন্য কেউ ফু দিলে তো তাকে রাগ দেখাবে? রূপকথা হ্যাঁ বোধক মাথা নাড়ে। তপবনকে এবার বেশ কৌতূহলী দেখালো। নিদারুণ সেই কৌতূহলী আভাসে সংকুচিত হয়ে আসা দূরত্ব অদেখায় রয়ে গেল। ললাটে অজস্র কৌতূহলের ভাঁজ নিয়ে তপবন ধিমিস্বরে শুধায়, চুমু দিলে রাগ করবে না? সরব চমকে উঠল মেয়েটির রুগ্ন কায়া। প্রথমবারের মতো সৃষ্ট এই অস্বস্তিকর পরিবেশ সামলে ওঠার তীব্র প্রয়াসে এদিক বেদিক হারিয়ে ঘন ঘন নাবোধক মাথা নাড়ে। তপবন চোখে মুখে এবার বিস্ময়িত বসে বিষয়ে লুকিয়ে নিয়ে গম্ভীর গলায় বলে, তবে চুমু দিয়ে দেখবো? রূপকথা নিশ্চুপ। আধা খোলা হিজাব হাতের মুঠোয় মুচড়ে ধরে। নিভে আসা বদনে হ্যাঁ বোধক মাথা নাড়ে। তপবনের চোখ মুখ থেকে গাম্ভীর্যতা সরে যায়। ওষ্ঠকোণে ভর করে মিটিমিটি হাসি। নবযৌবনের কর্ণধার স্ত্রীর এই নাজেহাল অবস্থা তাকে আনন্দ দিচ্ছে। ভাবতেই সে আনন্দ দ্বিগুণ করার ইচ্ছা জাগে অন্তরালে। বয়স, পরিস্থিতি, ভাগ্যের টানাপোড়ানে লুকিয়ে পড়া অন্য এক সত্তা বহু বছর পর ধীরে ধীরে যে বেরিয়ে আসছে তা টের পেল না তপবন।
নৈকট্য তখন সীমা ছাড়িয়ে যায়, নিঃশ্বাস মিলে যায়। দুর্ঘটনাবশত নাকের ডগায় ছুঁয়ে যায় ক্ষণস্থায়ী এক স্পর্শ। নাক ছুঁয়ে যেতে উভয় সচকিত হয়। ঠাটিয়ে বন্ধ করে রাখা নেত্রদ্বয় দেখে তপবনের মস্তিষ্ক ধরতে পারে অতিক্রান্ত সীমা। নিজের হতচকিত অনুভব লুকিয়ে মুখের উপর পুনশ্চ একটা ফু দিয়ে দূরে সরে আসে। ব্যস্ত গতিতে হাতের কাজে হাত দেয়। মুহূর্তটা স্বাভাবিক করতে মৃদু হেসে শুধায়। ভয় পেলে? এলোমেলো দৃষ্টি ফেলতে থাকা মেয়েটা দ্রুত শ্বাস প্রশ্বাস সামলে নাবোধক মাথা নেড়ে ধিমি কণ্ঠে বলে। না। এহেন জবাব আশা করেনি তপবন। আশাতীত জবাবে পুনরায় কৌতূহলী গলায় শুধায়। কেন? কারণ আপনি আমার স্বামী। স্পষ্ট জবাবে তপবন কিয়ৎকালে স্থবির রইল। অনুভব করে স্বামী এই শব্দটির গভীরতা আর পবিত্রতা। অষ্টকোণে মৃদু হাসি নিয়ে বাকি কাজগুলো শেষ করে সে। মেয়েটা তো কখন ওয়াশরুমে ঢুকে গিয়েছে। সে ওয়াশরুমের বন্ধ দরজার দিকে এক পলক তাকে ফোন হাতে বারান্দায় চলে যায়। কাঙ্ক্ষিত নাম্বারটিতে ফোন দিতে সাথে সাথে রিসিভ হয়। তপবন সালাম জানায় তামজিদ জোবায়েদকে। তামজিদ জোবায়েদের দিন শুরু হয় ছেলের নামে নালিশ শুনতে শুনতে। তবে আজ সকাল থেকে তেমন কিছুই শোনেনি সে। এর জন্য বেশ কয়েকবার স্বস্তির নিঃশ্বাস ফেললেও সেটার বেশিক্ষণ স্থায়িত্ব হয় না। তপবন সব জানিয়ে গম্ভীর গলায় বলল। স্যার, আমরা আজ থেকে আপনার সাথে যুক্ত নেই। আমরা 4 ভাই বোন সহ আমার ছেলে এখান থেকে পড়াশোনা করছে। বিগত এতগুলো বছর কখনো আমায় কিংবা আমার পরিবারকে এমন কোনো এক অর্ডার সিচুয়েশন পড়তে হয়নি, বিশেষ করে তিশানের জন্য। কিন্তু আজ আমার স্ত্রীকে অস্বস্তিকর এক পরিস্থিতিতে পড়তে হয়েছে তিশানের জন্য। আমি আশা করব এমনটা দ্বিতীয়বার হবে না। তামজিদ জোবায়েদের বাবার সাথে শিকদার পরিবারের বহু বছরের সম্পর্ক। সেই সম্পর্কের জোরেই তারা আজ এত বছরে একে অপরের সংস্পর্শে রয়েছে। তবে এই সম্পর্কে খানিক উদাসীনতা সৃষ্টি হয় তার বাবা মারা যাওয়ার পরে। কিন্তু সে এবং তপবন সর্বদা চেষ্টা করে একটা সুসম্পর্ক বজায় রাখার। কিন্তু আজ প্রথমবার তপবনের থেকে অভিযোগ পেয়ে তামজিদ জোবায়েদের মাথা হেঁট হয়ে গেল। সেটাও আবার নিজের ছেলের থেকে। সে তপবনের আশ্বস্ত করে বলে। আমি দুঃখিত তপবন, তুমি তো জানোই কিভাবে উচ্ছনে গিয়েছে ওই বেয়াদব ছেলে। চিন্তা করো না, এমনটা আর দ্বিতীয়বার হবে না, আমি নিশ্চিত করছি তোমায়। তপবন স্বস্তির নিঃশ্বাস ফেলে ফোন কাটে। ছোট বিষয়টা তার কাছে অত্যাধিক পরিমাণে গুরুত্ব পেল সেটা প্রকাশ করেনি রূপকথার সামনে। সে চায়নি এই বিষয়টা মেয়েটার মস্তিষ্কে অধিক গুরুত্ব পাক। তাই তো ছলে সেটি ভুলিয়ে দেওয়ার প্রয়াস করেছে। যেটা সহজে সে সমাধান করতে পারবে সেটা নিয়ে মেয়েটার মস্তিষ্কে বিভ্রাট তৈরি করার কি প্রয়োজন। রূপকথা ওয়াশরুমে ঢুকলেও আবারও ছুটে বেরিয়ে আসে। শূন্য ঘর পানে চেয়ে উৎকণ্ঠা নিয়ে ডেকে ওঠে। শুনছেন? আপনি কি বেরিয়ে গিয়েছেন? পাখির ন্যায় কিচিরমিচির কণ্ঠে অদ্ভুত সুন্দর ডাকে তপবন বারান্দা থেকে উকি দিয়ে তাকায় ঘরে। চোখ হেসে বলে। এই যে মুরবি, আমি এখানে। রূপকথা চঞ্চল কদমে ছুটে আসে। চোখে মুখে উপচে পড়া প্রসন্নতা দেখে তপবন মৃদু হেসে শুধায়। পরীক্ষা কিসব পেয়েছে মুরবি? রূপকথার হাসি মুখ নিভে গেল সহসা। থমথমে মুখে রেগে বলল। আপনি সবসময় মন পড়ে ফেলবেন না। ভীষণ বোকাশোকা কণ্ঠে তপবন স্মিত হেসে বলল। আচ্ছা দুঃখিত, এবার বলুন। অনুভূতিতে ভাটা পড়তে রূপকথা মিহিসরে বলল। আমি পরীক্ষায় সব ম্যাথ নিজে পেরেছি আর ফুল মার্কসও পেয়েছি। ক্লাসে মাত্র 12 জন ফুল মার্কস পেয়েছে আর তার মধ্যে আমিও ছিলাম। স্যার মুখটা ছোট হয়ে গিয়েছিল। বলেই মেয়েটি গাল ভরে হাসল। তপবন মুগ্ধ হয়ে দেখল তার চঞ্চলতা। অন্তঃস্থল অনুতাপে ভোগে। এত ছোট্ট প্রাণবন্ত একটা পাখি কিনা তার মতো মানুষের সাথে এমন বাজেভাবে জুড়ে দিয়ে ডানা কাটা পাখির মতো আটকে গেল। সে ম্লান হেসে বলল। এই তো, এইভাবেই সব কটূক্তির পিছনে রুখে দাঁড়াতে দাঁড়াতে দেখবে একদিন জিতে যাবে। রূপকথা প্রসন্নতার সাথে ঘন ঘন মাথা নেড়ে বলল। আপনি সাথে থাকলে আমি অবশ্যই জিতে যাব। তপবন নির্নিমেষ চেয়ে বলল। বিজয়ের পথে আমিই তো সবচেয়ে বড় পিছুটান। উচ্চতায় মেঘ ছোঁয়া সৌন্দর্যের ন্যায় অদ্ভুত লোকটি ধূসর নেত্রে নেত্র আটকে যায়। কিয়ৎকালে সেই স্থবিরতা ভেঙে রূপকথা মিহিসরে বলল। অথচ আমি আজ পুরো ক্লাসের সামনে বলে এসেছি আমার ক্ষুদ্র থেকে সকল সফলতার কারণ আমার স্বামী। আমি কিন্তু মিথ্যে কথা বলি না। বলেই মেয়েটির মুখ ঘুরিয়ে চলে গেল। গমনের পানে চেয়ে থাকা তপবনের স্থবির দৃষ্টি ম্লান মুখশ্রী ঠিকরে স্মিত হাসি ফুটে উঠল। দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর আজ বড় সাহস করে নীলিমা শিকদার বাড়ির এরিয়ার বাইরে বেরিয়েছে। একদমই না বের হয়ে পারছিল না। তপবন শিকদার যা পাঠিয়েছে তাতে আগামী 1 মাসে বাজার আর লাগবে না। এখানে আসার পর থেকে অনেক অর্ডার পাচ্ছে। এর কৃতিত্ব মেজগিন্নির রসকস মিশ্রিত অতিরঞ্জিত প্রশংসার। তার আত্মীয় স্বজন থেকে শুরু করে বান্ধবী সবার পোশাকের অর্ডার এখন সেই পায়। তার জন্য প্রয়োজনীয় কিছু উপকরণ কিনতে যাবে। শুক্তারা স্কুলে শিকদার বাড়ির বাচ্চাদের সাথে এক গাড়িতে করে স্কুলে যায়, আবার ফিরে আসে। এখানেও কৃতিত্ব তপবনের। এখন আর ভঙ্গুর এই মন মস্তিষ্ক মেয়ে দুটো নিয়ে নীলিমার চিন্তা হয় না।
ভরসা বলতে তপবন শিকদার। তার কিছু হয়ে গেলেও সে দেখে রাখবে তার মেয়েদের। পরনের বোরখাটা আরেকটু টেনে টুনে চোখ দুটো কোনো মতে একটু খুলে রাখলো নীলিমা, যেন শকুনদের নজরে না পড়ে। সে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ির পথ ধরে পথিমধ্যে পরিচিত এক ডাকে সে ফিরে তাকায়। কোথার মানে না মানে আপনি? স্বল্প জনমানবে আচ্ছন্ন এরিয়ায় থাকা একটা বিকাশ এবং ফ্লেক্সিলোডের দোকান। নীলিমা সতর্ক দৃষ্টি ফেলে এগিয়ে গিয়ে চাপা স্বরে বলল, ভালো আছেন সাদেক ভাই? আন্দাজে মারা ঢিল সঠিক প্রমাণিত হতে সাদেক চেয়ারে গা এলিয়ে দেয়। রসিয়ে রসিয়ে বলে, ভালোই আছি। তা আপনার কি খবর? পালাতক আছেন? বড়লোক বুড়ো বেটার কাছে কচি মাইয়া বিয়া দিছেন, এখন তো আর পালাতক থাকার কথা না, তাই না? তপবন শিকদারের তো উচিত মাথায় কইরা নাচা আপনাদের। তা কি করে না? হ্যাঁ, দেখতেই বুঝায় বিলাই চোখের ভারী ধুরন্ধর লোক, সহজে কারো নাগালে আসে না। আপনাদের মুখে ঝামা ঘষে দিয়ে কচি বউ নিয়ে ফুর্তি করতেছে, তাই না? হ্যাঁ। নীলিমার চোয়াল শক্ত হয়ে যায় নিচু মন মানসিকতায়, তবুও কথা বাড়ায় না। এই লোকটাকে বহু বছর যাবৎ চেনে সে। কথার বাবা থাকাকালীন সময়ে এর থেকে লেনদেন করতো সে। সুবিধা অসুবিধায় কত কাজে আসতো তাদের। কিন্তু যেদিন থেকে ওই কাপুরুষ লোকটা তাদের সঙ্গ ছেড়ে দিয়েছে, সেদিন থেকে পুরো পৃথিবী তাদের সঙ্গ ছেড়ে দিয়েছে। পরিচিত কাছের মানুষগুলো সে কি ঘৃণ্য চেহারা দেখে আসছে। সে থমথমে গলায় বলল, ডেকেছেন কেন? কিছু বলবেন সাদেক ভাই? সাদেক মাথা নাড়ল। আরে আপনার জন্য টাকা আসছে আবারও, এবার আরো বড় অঙ্কের। কোত্থেকে আসে এই টাকাগুলো? আজ বলেই ফেলুন, হ্যাঁ বলেই ফেলুন। কার বিছানায় গরম করেন যে মাসে মাসে এত টাকা পাঠায়? হ্যাঁ, ভাত আর তো দেখি মালদার। হ্যাঁ, এমন ঘৃণ্য কথা খুব একটা অস্বাভাবিক নয় নীলিমার জন্য। বিগত 10 বছরের মতো আজও গলদ্ধকরণ করে এমন মন্তব্য ধিমিস্বরে শুধায়। কত এসেছে? 10,000। সাদেক সতর্কতার সহিত বলে। নীলিমা হাসলো। সে জানে সাদেক মিথ্যা কথা বলেছে, এর থেকেও বেশি টাকা এসেছে। কিন্তু কার থেকে এসেছে? কে তাকে আড়ালে সাহায্য করার চেষ্টা করে? বিগত 10 বছর যাবৎ এমনভাবে প্রতি মাসে তার নামে টাকা আসে, কখনো কম কখনো বেশি। কিন্তু প্রতিবারের মতো আজও সেই টাকায় হাত দেওয়ার ইচ্ছা পোষণ করে না নীলিমা। আমার উত্তর কি হবে আপনি তো জানেনই সাদেক ভাই। ওই টাকা দিয়ে ছেলে মেয়ে নিয়ে একটা সুন্দর জীবন যাপন করেন। আসি। সাদেককে উদ্বিগ্ন দেখালো। এত বছর যাবৎ সে যদি স্বাচ্ছন্দ্যে একটা জীবন যাপন করছে, তাই নীলিমার টাকা দিয়ে আজ পর্যন্ত কখনোই টাকা নেয়নি, এমনকি তার থেকে 1 টাকা ধারও নেয়নি। এত বিপদে পড়েছে কিন্তু কখনো তার দ্বারপ্রান্ত হয়নি সে। খানিক উৎকণ্ঠা নিয়ে বলে, মেয়ে মানুষের এত তেজ থাকা ভালো না। কে পাঠায় এত টাকাগুলো? হ্যাঁ, শুধু তো আর পাঠায়নি, শুধু তো আর পাঠায়নি, তোমার কোনো ভাতারই পাঠায়। তা না হলে নিয়া আমারে রিলি করতেছেন কেন? হ্যাঁ, ঢং দেখান। আমার কি কম আছে নাকি? আমি যা ইনকাম করি তা দিয়ে আমার ছেলে মেয়ে পয়সা যাইবে। হ্যাঁ, নীলিমা উদাসীন কণ্ঠে বলল, আমি তো জানি আমি কি সাদেক ভাই, আর আমি এটাও জানি আমার জন্য কেউ টাকা পাঠাইবে এমন কেউ আমার নেই। তবে কার পাঠানো টাকা নিয়ে আমি আবার কার দায়ে পড়ব? আর সেই দায় মেটানোর সামর্থ্য আমার নেই। ঋণমুক্ত একটা জীবন আছে আমার। অন্তত এতটুকুর কারণে দিন শেষে একটা শান্তির নিঃশ্বাস ফেলতে পারি। আসি, দোয়া করবেন আমার মেয়ে দুটোর জন্য। বলেই নীলিমা পা চালায়। সাদেক কপাল কুঁচকে উদ্বিগ্নতা নিয়ে তাকিয়ে রইল। ড্রয়ার খুলে মোবাইলটা বের করে পুনরায় দেখলো 20,000 টাকা এসেছে নীলিমার জন্য। আজ পর্যন্ত এমন 20,000 30,000 টাকা করে কম টাকা আসেনি। সে সবসময় অর্ধেক টাকা বলতো, কিন্তু নীলিমা তো সেই অর্ধেক টাকাও নেয় না। এই টাকা দিয়ে সে একতলা একটা দালান গেঁথে ফেলেছে। এখন মাঝে মধ্যে নিজেকে অপরাধী মনে হয়। কার হক মারছে সে? এর পরিণতি তো ভালো হবে না। এখানে তার দোষ কোথায়? সে তো বলেছে নীলিমাকে, কিন্তু সে না নিলে তার কি করার? শিকদার বাড়ির পথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে নীলিমার পা থমকায়। সম্মুখে চায়ের দোকানে গজা মিন্টুদের দলবল সহ দেখে সে ঘেমে উঠল। তারা এখন এখানে আড্ডার জায়গা বানিয়েছে শুধুমাত্র তার আর তার মেয়ের জীবনটা শেষ করার জন্যে। সে তটস্থ ভঙ্গিতে হাঁটতে লাগলো, তবে ভয় যেন চলন আচরণ ভঙ্গিতে স্পষ্ট। আশেপাশে বেশ কয়েকজন মানুষ রয়েছে। এই বোরখায় তাকে চেনা সম্ভব নয়। সে সাহস করে পা চালায়, কিন্তু নৈকট্য যতই বাড়ছিল বুকের ধুকপুক ততই বাড়ছিল। এই বুঝে চিনে ফেললো তাকে, কিন্তু তেমন কিছুই হলো না। গজা মিন্টু তাকে চেনেনি। তাদের অতিক্রম করতে নীলিমা হাঁপ ছাড়ল। আরেকবারও পিছু না ফিরে যত দ্রুত সম্ভব পা চালায়।
চায় চুমুক দিতে দিতেই গজা দ্রুত পায়ে হাঁটতে থাকা মহিলাটিকে দেখে সন্দিহান তার দৃষ্ট। সে সন্দিগ্ধ গলায় বলে, এই মিন্টু, দেখ তুই মহিলাকে, আমার কেন জানি মনে হইতেছে ওটা মিন্টুর মা। মিন্টু তারাক চাহনিতে তাকায় মহিলাটির দিকে, তবে কিছুই বলে না। মহিলাটি ইতিমধ্যে দৃষ্টিসীমায় ঝাপসা, অন্তরালের ক্ষোভ পুনরায় উজ্জীবিত হয়। এই মা মেয়ের একটা কেউ না খেতে পারলে তাদের শান্তি নেই। আজকে তৃষ্ণা, প্রতিটা বাবা মায়ের স্বপ্ন থাকবে তার ছেলে মেয়েটা আদর্শে তাদের প্রতিরূপ হবে। এটা দোষের কিছু নয়, তবে জোরপূর্বক কোনো কিছু হাসিল করতে চাওয়া ভুল। তামজিদ জোবায়েদেরও ভুলটা ঠিক এই জায়গা থেকেই। সে আজ পর্যন্ত কখনো ছেলের সাথে দুদণ্ড শান্তভাবে কথা বলেনি, বোঝায়নি কোনটা ঠিক কোনটা ভুল। ছেলে মেয়ের অর্ধেক শিক্ষা নির্ভর করে বাবা মায়ের উপর। সেখানে তারা যদি কর্মব্যস্ত ইগো রাগ ধরে রেখে সন্তানের সাথে দূরত্ব রাখে, তাহলে ফলাফল অবশ্যই তাকে আশাহত করবে। তাই প্রত্যেক বাবা মায়ের উচিত অর্থকারীর চেয়ে সন্তানকে সময় এবং বন্ধুসুলভ বাবা মা উপহার দেওয়া। এরপরেও তুমি বলতে চাও আমি ওকে ঘরে রাখবো? তপবনের কাছে আমার একটু যা মান সম্মান ছিল তাও নষ্ট হয়ে গিয়েছে। আগে তো অনার্স লেভেলের স্টুডেন্টদের বিরক্ত করতো, এখন ওই ইন্টার লেভেলের ছোট ছোট মেয়েদের বিরক্ত করছে। মাউলি একটা। ওকে কিছু বলো মৈতি, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। তামজিদ জোবায়ের চেঁচিয়ে চেঁচিয়ে ক্ষিপ্ত স্বরে বললেন। মৈথি এর আগে ঠোঁটে ঠোঁট চাপলো, আক্ষেপ জানি বলল, এমন করেই এসেছো সব সময়। এখনো তো দুই দণ্ড ছেলেটার সাথে ভালো করে কথা বলনি, তবে কেন শুনবে ও তোমার কথা? কখনো মাথায় হাত রেখে আদর করে বুঝিয়েছো যে বাবা, এমন করে বুড়ো বাপটাকে কেন কষ্ট দিচ্ছিস? তা না, কথায় কথায় শুধু খবর আছে। মাথায় হাত রেখে তুমি কি বলতে চাইছো? এত বড় দামড়া ছেলেকে আমি কোলে বসিয়ে দু চারটে চুমু খেয়ে বলবো বাবা তোর পায়ে পড়ি, এগুলো আর করিস না? তোমার ওই বেয়াদব ছেলে সেটা ডিজার্ভ করে? তামজিদ জোবায়েদের চিৎকারে তন্দাগ্রস্ত তৃষানের কর্ণদয় সচকিত হয়। অক্ষিপটে ভেসে উঠল সে রাগান্বিত টলমলে আঁখে মুখটি। কপাল কুঁচকে যায়। মেয়েটি তার নামে নালিশ করেছে, বাড়িতে গিয়ে তাকে ভয় দেখায়। কত বড় সাহস! হাতের কাছে একবার পেয়ে নিক, নালিশ করা অবস্থায় রাখবে না। ভাবতেই বালিশে মুখ ডুবিয়ে হেসে উঠল তৃষান। মেয়েটির পিছনে লাগতে ভালো লাগছে তার থেকেও ভালো লাগছে শুধু শুধু রেগে যাওয়া। এমন একটু একটু রাগ দেখানোর জন্য হলেও সে পিছু ছাড়বে না। বাবার লাগাতার চিৎকারে সে বিছানা থেকে উঠে দাঁড়ায়। তখনও মায়ের সাথে বাকবিতণ্ডা স্পষ্ট শোনা যাচ্ছে। সে শর্টসের উপর ট্রাউজার পরতে পরতে বিড়বিড় করে, ও শিট, প্রিন্সিপাল স্যার সব জায়গায় ঝামেলা করে। পরপরই আওড়ায়, আমার ভুলাভালা মাকে এত কথা শোনানোর জন্য তোমার খবর আছে। নির্বুধ ফেয়ারি টেইলস। রূপকথার দিনগুলো একটু একটু করে গুছিয়ে আসছে। সংসার বৈবাহিক জীবনের জটিল মোড়গুলো আবেগের বশে নয়, বরং বাস্তবতার সাথে ঘুরতে শিখেছে। ছোট্ট মেয়েটি বুঝে গিয়েছে আবেগ ধরে বাঁচলে সে আটকে থাকবে অসম বিবাহের ওই পিছুটানের মাঝে। তাই সে বাস্তবতা আঁকড়ে বহুদূর এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংসারে নিজের দায়িত্বটুকু যথাসাধ্য সামলে সে শাশুড়ি ননদ জায়ের থেকে বিদায় নিয়ে দ্রুত নিজের ঘরে যায়। তপবন আজ দেরি করে আসছে। সে হায়ার ম্যাথের নতুন অধ্যায় একা একা করতে পারছে না। সন্ধ্যা থেকে অন্য বিষয়গুলো পড়লেও এখন অঙ্ক করতেই হবে। সে বই খাতা নিয়ে ছুট লাগায় তানশানের কাছে। দরজায় নক করতে ঠিক বাবার ন্যায় গম্ভীর আওয়াজ ভেসে আসে। বরাবরের ন্যায় রূপকথা মাথা ঢুকিয়ে উকি দিয়ে শুধায়, আসবো? তানশান এক পলক তাকে পুনরায় লেখায় মনোযোগ দেয়। গম্ভীর গলায় বলে, অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, যখন ইচ্ছা আসতে পারেন। রূপকথা মৃদু হেসে ধন্যবাদ বলে ঢুকে যায়। নম্র কণ্ঠে বলে, আমি একটা অঙ্ক পারছি না, একটু দেখিয়ে দেবে? পারলে দেব। তানশান বলতে রূপকথা অপর পাশে চেয়ারে বসে। হায়ার ম্যাথের একটা সমাধান তানশান দেখলো। এগুলো আজ পাপার করিয়ে দেওয়ার কথা, সে পারে না এগুলো। তার বেসিক ভালো থাকে, রূপকথাকে ধরতে তার সময় লাগেনি, যেহেতু তার বেশিরভাগ সময়টা বইয়ের সান্নিধ্যেই কাটে। সে ছোট মুখে বলল, আমি সমাধানটা পারি না, দুঃখিত। পাপা এগুলো আজ করাবে, আপনি অপেক্ষা করুন, পাপা একটু পরেই আসবে। ও আচ্ছা। রূপকথা নিভন্ত স্বরে বলে। তানশান হাতের লেখাটা শেষ করে ওয়াশরুমে যায়। রূপকথা তখন অলস চোখে চারিপাশে অবলোকন করে। ঘরটা এলোমেলো। সে এক পলক বাথরুমের দরজার দিকে তাকে দ্রুত উঠে দাঁড়ায়। হাওয়ার গতিতে পুরো ঘরটা গোছাতে লাগলো। ছেলেটা যদি ভালো চোখে না দেখে তার জিনিসপত্র ছোঁয়া, তাই এত হুম্বি তুম্বি।
এই জটিল জীবনে তপবন আর তার এই সম্পর্কটা নিয়ে তার চিন্তা না থাকলেও তানশানের সাথে নিজের এই সম্পর্কটা নিয়ে তার খুব চিন্তা হয়। সে আপ্রাণ চেষ্টা করে ছেলেটার সাথে তার কোনো ঘৃণ্য সম্পর্ক তৈরি না হোক। তাই তানশান বিরক্ত হবে এমন সব কাজ সে এড়িয়ে চলে। তানশান বের হতে রূপকথা হাতের কাপড়টা আঁকড়ে বোকাশোকা কণ্ঠে কৈফিয়ত দিয়ে বলে, এলোমেলো হয়েছিল, পড়া নেই, ভাবলাম এগুলো গুছাই। তানশান তার থেকে দৃষ্টি সরিয়ে বলল, এগুলো আপনার করার প্রয়োজন নেই, জবাবহবি ঘুমানোর আগে গুছিয়ে দিয়ে যাবে। রূপকথা সতর্ক কণ্ঠে বলল, আমার হাতে কোনো কাজ নেই, আমি করি। শুধু শুধু জবা আপাকে কষ্ট দেওয়ার দরকার নেই। আপনি ম্যাথে একদমই পিছিয়ে আছেন, এইগুলো করে সময় নষ্ট করলে আপনি ডক্টর হতে পারবেন না। পড়তে বসুন। সদ্য কৈশোরের পরিবর্তনগুলো সুস্পষ্ট, ভাঙা গম্ভীর কণ্ঠ শাসনের আভাস। রূপকথা মৃদু হাসল। তার আরেক মুরব্বী সতর্ক কণ্ঠে বলল, এখানে বসেই পড়ি, আসলে ওই ঘরে একা একা পড়তে ভালো লাগে না। রূপকথার কথায় কৈফিয়ত। তানশান নিরুদ্বেগ পড়তে পড়তে বলল, পড়ুন। রূপকথা হাসি মুখে বলল, ধন্যবাদ। তবুও কাপড় গুছানো ছাড়ে না। সে সতর্কতার সহিত কাপড় চোপড়গুলো গুছিয়ে রেখে ঝটপট তানশানের সম্মুখ বরাবর বসে পড়ে পড়তে। তপবন আসলো ঠিক 11টা নাগাদ। অভ্যাস অনুযায়ী ছেলের ঘরে উকি দিতে প্রশান্তিদায়ক এক দৃশ্য দেখে বুকের ভার কমে যায়। স্ত্রী সন্তান একসাথে পড়াশোনা করছে, সে দুজনকে বিরক্ত করে না, নীরবে চলে যায়। খাওয়া দাওয়া শেষে নিজের সব কাজ শেষ করে তপবন দুজনকে পড়াতে বসে। রূপকথা তানশানকে একই ম্যাথ করায় সে, কিন্তু দুর্ভাগ্যবশত একই ম্যাথ তানশান একেবারে বুঝে গেলেও রূপকথা সপ্তমবারেও বুঝতে পারে না। তপবন ধৈর্য সহকারে তাকে বুঝায়। এতদিন শুধু সূত্র পড়াতো, এখন ম্যাথ করায়। সূত্র মুখস্থ থাকলেও সূত্রের প্রয়োগে রূপকথা একদম দুর্বল। মুখস্থ করার থেকে নিজে আত্মস্থ করা কঠিন এক প্রক্রিয়া লাগলো রূপকথার কাছে। বহুবার চেষ্টা করতে করতে আর ব্যর্থ হতে হতে রূপকথার মুখশ্রী একটা সময় লাল হয়ে উঠল ব্যর্থতায়। সে তবুও চেষ্টা করে। ততক্ষণে তানশানের 4টা ম্যাথ শেষ। এটা আরও হতাশার কারণ হলো রূপকথার। তার চোখ মুখ ঠিকরে কান্না বেরিয়ে আসে লাগাতার ব্যর্থতায়। তপবন মেয়েটির কান্নায় উদ্বিগ্ন হয়। ঠিক একইভাবে তানশানের চোখে মুখে চাপা উদ্বেগ ছেয়ে গেল। সে আর 5টা ছেলেদের থেকে ভিন্ন। আচার আচরণে তার রুষ্টতা নেই। মামরা ছেলেটার মধ্যে আছে শুধু মায়া, দয়া আর ভালোবাসা। তাই কারোর কান্না তার অস্বস্তির কারণ। সে উদ্বেগ নিয়ে বলে, আপনি কাঁদছেন কেন? ছেলেকে থামাতে গিয়েও থামালো না তপবন। নীরবে অবলোকন করে ছেলেকে। তানশান ফের উৎকণ্ঠা নিয়ে বলল, কেউ একবারে সব বিষয়ে পারদর্শী হয়ে যায় না। আপনি আগে ম্যাথ মুখস্থ করতেন, তাই আপনার কাছে এখন কঠিন লাগছে। কয়েকদিন নিয়মিত চর্চা করলে আপনিও পারবেন। পুনরায় বলতে শুরু করে, আপনি জানেন, আমি যখন 9-এ উঠি তখন বায়োলজিতে মাত্র 36 পেয়ে কোনো মতো পাশ করেছিলাম। সেখান থেকে আমি 80-র ঘরে এখন মার্ক উঠাই, কারণ আমি নিয়মিত চর্চা করি। কিন্তু আপনি তো তাও ম্যাথ কত ভালো পারেন, আর একটু চেষ্টা করলে আরো ভালো পারবেন। রূপকথা লাল হওয়া অশ্রুসিক্ত নয়নে তাকায় তানশানের দিকে। তানশান উঠে এসে টেবিলের মাঝ বরাবর কোনোই ঠেকায় রূপকথার খাতার দিকে নির্দেশ করে বলে, লেখুন এর পায়ে, লেখুন এর পরের অংশ। আমি বলে দিচ্ছি, ধীরে ধীরে আপনি পেরে যাবেন। তানশানের কথা মতো রূপকথা লিখতে শুরু করে আর তানশান বলে দিতে লাগলো। সে পুরো ম্যাথটা করতে তানশান পুনরায় বলল, নিন, এখন না দেখে নিজে চেষ্টা করুন, না পারলে আমি বলে দেব। রূপকথা চোখের পানি মুছে ম্যাথটা করতে শুরু করে। আশ্চর্যজনকভাবে সে ম্যাথটা করতে সফল হয়। শুধু 2-1বার পথ ভুলে গেলে সেটা তানশান ধরিয়ে দিয়েছে। মুখস্থ ব্যতীত নিজের দক্ষতায় কোনো ম্যাথ সলভ করতে পারার সেই না বলতে পারা আনন্দে রূপকথার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে তানশানের দিকে উচ্ছ্বসিত দৃষ্টিতে তাকিয়ে বলল, তানশান, পেরেছি আমি। একজন ছাত্র কোনো বিষয় আত্মস্থ করতে পারলে যেমন অনুভূতি হয়, তার থেকেও দ্বিগুণ অনুভূতি অনুভব করতে পারে তার শিক্ষক। তেমনি তানশানের চোখে মুখেও সমপরিমাণ আনন্দ দেখা গেল। তার গাম্ভীর্যতা ঠিকরে স্মিত হাসি বেরিয়ে আসে। ছোট্ট করে বলে, গুড। বুকে হাত গুজে এতক্ষণ ধরে পর্যবেক্ষণ করা তপবনের অষ্টকোণে লেগে থাকা স্মিত হাসি প্রগাঢ় হয় সম্মুখের জিতে যাওয়া দুটি হাসি মুখ দেখে। অন্তঃস্থল বলে উঠে সে তার সন্তানটিকে সঠিক শিক্ষা দিতে পেরেছে। তার সন্তানটি থেকে পুরো পৃথিবী সহ কাছের মানুষগুলো নিরাপদ। যে জেনে বুঝে কখনো কাউকে কষ্ট দেবে না। প্রগাঢ় হেসে রূপকথাকে বলল, দেখেছো, শুধু শুধু মেনে নিয়েছিলে। তুমি তো জানো তানশান তো তাও বায়োলজিতে 36 পেয়ে পাশ করে গিয়েছিল, কিন্তু আমি যখন তানশানের স্ট্যান্ডে ছিলাম তখন 22 পেয়ে বায়োলজিতে ফেল করেছি। সেই লজ্জায় আমি 1 সপ্তাহ স্কুলেই যাইনি। রাতে লুকিয়ে লুকিয়ে কেঁদেছি। মানুষের সাথে চোখ মেলাবো কি করে? ক্লাসে টপার বই কিনা ফেল করেছে। সেই দিক থেকে তোমরা তো এগিয়েই আসো, কিন্তু খবরদার
এই বিষয় নিয়ে আমার কিন্তু লজ্জা দিবে না দুজনে। বায়োলজিতে খারাপ হলে কি হবে? আমি ম্যাথের রাজা ছিলাম। তপবন দাম্ভিকতা নিয়ে বলল। তানশান আর রূপকথা খিলখিলিয়ে হেসে উঠল তার কথায়। তানশান হাসতে হাসতে অবাক কণ্ঠে শুধায়, সিরিয়াসলি বাবা, তুমি ফেল করেছিলে? আমি বিশ্বাস করতে পারছি না। তপবন কপাল কুঁচকে গম্ভীর গলায় বলে, বিশ্বাস করার মতো কিছুই নেই। তোমার এই বায়োলজি দুর্বলতাও আমার থেকে পিছিয়ে। আশ্চর্য, আমার সব কিছু কপি করছো কেন তুমি? তানশান লাজুক হাসে নম্র কণ্ঠে বলে, আই লাইক টু কপি ইউ, কিন্তু এগুলো অজান্তেই বেশি হয়। তপবন হেসে ছেলের মাথার চুলগুলো এলোমেলো করে দেয়। আলগোছে দুগাল চেপে এগিয়ে গিয়ে ছেলের কপালে চুমু দিয়ে বলে, এমনই পাপার আদরের বাচ্চা হয়ে থাকবে সবসময়। কখনো কাউকে কষ্ট দিবে না, অসম্মান করবে না। তানশান মাথা নেড়ে সায় জানায়। রূপকথা ম্লান দৃষ্টিতে দেখে বাবার আরেক চমৎকার রূপ। পৃথিবীতে বাবাদেরও ভিন্ন রূপ রয়েছে। কেউ সন্তানদের মাঝপথে কঠিন এই পৃথিবীতে একা ফেলে রেখে চলে যায়, তো কেউ বাঁচে এই সন্তানের জন্য। মানুষটার জন্য মুগ্ধতা বাড়ে, বই কি কমে না। সে স্মিত হেসে আবারও ম্যাথটা করতে লাগলো। এবার আর তানশানের একটু সাহায্যেরও প্রয়োজন পড়ল না। কনকনে শীতের রাত একে একে দৈনিক জীবনের আলোগুলো ক্লান্তির ছায়াতলে নিভে যেতে লাগলো। ধরনী নিমজ্জিত হয় গা ছমছমে নীরবতায়। মৃদুমন্দ সমীরণে দোদুল্যমান রোডসাইড গাছের পাতায় বিদীর্ণ চাঁদের আলোয় নিস্তব্ধ নির্জন রজনী তখন আবেশিত। জনমানবহীন রাস্তায় অলসতার রেশ ধরে হেঁটে যাচ্ছে দুই মানবী। দুজনারই আপাদমস্তক জড়তা, পার্থক্য আর দূরত্বের দ্বন্দ্ব স্পষ্ট। তবুও ধরিত্রীর বুকে চলতে হলে হাসি মুখে এগুলোকে দূরছাই করে চলতে হবে। এতে তাদের কোনো দ্বন্দ্ব নেই, বরং তারাও এই দূরছাই অনুভূতিগুলো লালন করেই একে অপরের পাশ ঘেঁষে চলছে। সে বহুক্ষণ, কিন্তু তমসা ভেদ করে চাঁদের আলো স্পষ্ট। মানবীর হঠাৎ কুচকানো কপাল ঠিক বোধগম্য হলো না। তপবন নামক ভারী এক অপয়বের দুর্বোধ্য সেই অনুভূতি নিয়ে স্বভাবসুলভ আবারও বলতে শুরু করলো ভূতের গল্প, যেটা বিগত 10 মিনিট যাবৎ বলে আসছে সে। তবে এবার খানিক পর্যবেক্ষণে সরু দৃষ্টি তার। এটাকে 4 রাস্তার মোড় বলে। এখানটাতে একটা 26-27 বছরের ছেলেকে মেরে ফেলা হয়েছিল। তার নামটা খুব অদ্ভুত ছিল, বিদ্যুৎ। তার নাম ছিল বিদ্যুৎ। গায়ের শাল আরও নিবিড়ভাবে জড়িয়ে নিয়ে রূপকথা এবার প্রবল উৎকণ্ঠা নিয়ে তাকায় ভারী মুখ পানে। চঞ্চল কণ্ঠে শুধায়, কেন 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 মেরে ফেলেছিল? পেছনে হাত বেঁধে হাঁটতে থাকা তপবন পেছনে ঘুরে এক পলক তাকায় অনতি দূরে হাঁটতে থাকা স্ত্রীর দিকে। লেট নাইট পর্যন্ত পড়াশোনা করার নিদারুণ একঘেয়েমি দূর করতে এই হাঁটতে বের হওয়া। সে গুরুগম্ভীর কণ্ঠে বলল, রাজনৈতিক দ্বন্দ্ব ছিল, কুপিয়ে মেরে ফেলা হয়েছে এখানটাতে। ওই যে গাছের ডালের সাথে বেঁধে ঝুলে রাখা হয়েছিল। রূপকথা ভয়ার্ত কণ্ঠে হড়বড়িয়ে বলে, কোথায় কোথায়, কোন ডাল, কোন গাছ? তপবন রূপকথার মাথার উপর আঙ্গুল তাক করে শান্ত স্বরে বলল, ওই যে তোমার মাথার উপর যে ডালটা, যেটা থেকে তুমি মাতৃ পাতা ছিলে, ওটাই। রূপকথা বৃহৎ নেত্রে তাকায় একবার তপবনের গম্ভীর মুখশ্রীর দিকে, আরেকবার নিজের হাতে থাকা পাতার দিকে, তো আরেকবার নিজের মাথার উপর ঝুলে থাকা গাছটার দিকে। মাত্রই ছিঁড়েছিল। আচমকা সে পাতাগুলো ছুঁড়ে ফেলে দিয়ে বিকট চিৎকার করে উঠল। এক ছুটে এসে তপবনের কনুই আঁকড়ে ধরে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলো। চোখ দুটো টলটল করছে ভয়ে। তপবনের এতক্ষণের চেপে রাখা হাসি উন্মুক্ত হয়। সে হো হো করে হেসে উঠল মেয়েটার টলটলে নেত্রদ্বয় দেখে। রূপকথা অবাক হয় সেই অট্ট হাসি দেখে। হাসির তালে ধূসর নেত্রদ্বয় কেমন ভয়ঙ্কর ধূসর ঠেকল। সে কোনোই ছেড়ে ভয়ার্ত নেত্রে তাকায় ফিসফিসিয়ে শুধায়, এই যে তানশানের পাপা, শুনছেন? আপনি অমন করছেন কেন এত জোরে? তো আপনি হাসেন না। তপবন হাসতে হাসতে মুখটা নামিয়ে নেয় ছোট্ট স্ত্রীর মুখের দিকে। ভারী কণ্ঠে বলে, কে তানশনের পাপা? আমি তো বিদ্যুৎ। তপবনকে অবাক করে দিয়ে রূপকথা ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, আমি জানতাম আপনি আমার স্বামী না। আপনার মাঝে ভূত ভর করেছে, তাই না? আমায় মেরে ফেলবেন? এই শয়তান আমার স্বামী কই? হ্যাঁ, আমার স্বামীকে ফিরিয়ে দে। তানশান, বাঁচাও। রূপকথা চিৎকার করে কাঁদছে আর পিছু হাঁটছে। তপবন অবাক হয়। মেয়েটি যে ভূতে ভয় পায় এই ধারণা সত্য প্রমাণ করার জন্য একটু দুষ্টুমি করছিল, কিন্তু বুঝতে পারেনি এত ভয় পেয়ে যাবে। সে হেসে মেয়েটার দিকে এগিয়ে গেলে রূপকথা জোরে জোরে দোয়া পড়তে লাগলো। তপবন শান্ত স্বরে বলে, রূপকথায় রিল্যাক্স, আমি তপন, কোনো ভূত নেই। আরে আমি তো তোমার সাথে মজা করছিলাম। রূপকথা ছুটতে লাগলো পিছনের দিকে, চেঁচিয়ে বলে, শয়তান কাছে আসবি না, আমি আয়াতুল কুরসি পারি কিন্তু। তপবন হতভম্ব। সে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গিয়ে মেয়েটিকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সে বুঝছেও না, থামছেও না। সে অতিষ্ঠ হয়ে বলল, রূপকথায় স্টপ, আমি তোমার স্বামী তপন, তানশনের পাপা। বিশ্বাস করো, কোনো ভূত নই। দেখো, আমি আয়াতুল কুরসি পড়ছি।
তপবন জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলো। রূপকথার গতি থামে, সে ধীর পায়ে ফিরে আসে, সতর্ক কণ্ঠে পুনরায় শুধায়। আপনি আমার স্বামী তো? তপবন খানিক বিরক্ত হয়ে বলল। না, আমি বিদ্যুৎ। রূপকথা ফের চিৎকার করে কেঁদে উঠল। তপবন বিরক্তি ভুলে এবার গা দুলিয়ে হেসে উঠল। মেয়েটা পুনরায় ছোটার আগে আকস্মিক ঝট করে কোলে তুলে নিল। হতবাক রূপকথা চেঁচিয়ে উঠল। ছাড় ছাড়, আমি তানছানের কাছে যাবো। তপবন হাসতে হাসতে বলল। বোকা মেয়ে, ভূত বলে কিছু হয় না, আর এখানে কাউকে মারা হয়নি। আমি মিথ্যা বলেছি তোমায় ভয় দেখানোর জন্য। রূপকথা ছটফট করতে করতে বলে। আয়াতুল কুরসি পড়ুন তবে। তপবন স্ত্রীর কথা মতো আয়াতুল কুরসি পড়ল। অস্বস্ত রূপকথার হাতের উল্টো পিঠে চোখ মুছে আর চোখে তাকায় অতি নিকটে থাকা ভারী মুখ, মানে মিনমিনে স্বরে বলে। নামিয়ে দিন। তপবন ভ্রুক্ষেপ করে না তার কথা, বরং বিস্ময় নিয়ে বলে। তুমি দেখি বিপদে পড়লে আগে তানছানের নাম নাও। আমার থেকে বেশি তোমার তানছানের উপর বিশ্বাস বেশি, তাই না? আপনার পর তানছানই আমার সকল সমস্যার সমাধান করে। গতকালকে আমি ক্ষুধায় ভুগছিলাম, তখন সে নিজ থেকে এসে আমার ক্যান্টিনে নিয়ে বার্গার খাইয়েছে। সত্যি? তপবন অবাক হয়। আর ওই বেয়ারা লোকটার থেকেও বাঁচিয়েছিল আমায়। তপবনের ঠিক এতটুকুই চাওয়া ছিল তানশানের থেকে। সে আশ্বস্ত হয়ে বলল। ভীষণ ভালো। নামিয়ে দিন। তপবন এবার নামালো না। আর 2 মিনিট পরেই বাসা, একটু চলি, এক্সারসাইজ হয়ে যাক। কি অদ্ভুত, এক্সারসাইজ করার জন্য আপনি আমার মতো পাটকাঠি পেলেন? রূপকথা কপাল কুঁচকে শুধায়। তপবন হেসে ফেলল। ওজন কত? 39 নাকি 40? রূপকথা নাকচ করে বলল। আপনি ভুল, আমার ওজন 41। এমনই মৃদুমন্দ কথোপকথনের সাথে তারা কিয়ৎকাল কাটিয়ে দিল। বাড়ির গেটে ঢুকতে রূপকথা নামার জন্য ছটফটিয়ে উঠল। সে নামতে পারে না। তপবন ঠিক সদর দরজায় গিয়ে তাকে নামাবে। পড়ছে সাজিয়ে রাখা সোফায় আর টি টেবিলে পা ছড়িয়ে নিস্তেজ দেহে বসে থাকা অবয়বে নিদারুণ কৌতূহলী মুগ্ধতা জেকে বসে এহেন অপূর্ব দৃশ্যে উন্মত্তের ন্যায় সিগারেটে সুকটান দিতে থাকা এরোজ এক দৃষ্টিতে তাকিয়ে রইল আবছা আলোয় একে অপরের সাথে নিবিড়ভাবে জড়িয়ে থাকা দুই মানবের দিকে। মস্তিষ্ক মুগ্ধ হয়ে অথচ অন্তঃস্থল প্রশ্নবিদ্ধ। এক জীবনে কি দুইবার ভালোবাসা যায়? এরোজ নির্নিমেষ চেয়ে রইল। কর্ণকুহরে আন্দোলিত হয় সবার একটাই কথা, জীবন কারোর জন্য থেমে থাকে না। তারও উচিত সেই বিদঘুটে মুহূর্ত ভুলে নতুন করে জীবন শুরু করা। কতটা বিদঘুটে পরামর্শ তার তো ভাবলেই গা শিউরে ওঠে। কারোর সাথে দেখা গোটা এক জীবনের স্বপ্ন ভুলে যাওয়ার কথা মনে করলে সেখানে দ্বিতীয়বার জীবন শুরু করা নেহাতি দুঃস্বপ্ন। অসহনীয় ব্যথায় বিদীর্ণ অন্তঃস্থল কখন যে চোখের কার্নিশ বেয়ে নেমে এলো দুফোঁটা নোনা জল সে নিজেও বুঝতে পারল না। অসহায়তার ঘৃণায় ছটফট করে উঠল ভঙ্গুর অন্তঃস্থল। এরোজ হারমানা পথিকের ন্যায় ফিসফিসিয়ে আওড়ায়। দ্বিতীয়বার জীবন শুরু করা যদি এতটাই সুন্দর হয় তবে আমার একদম চাই না এমন দ্বিতীয় জীবন। আমি বরং আজীবন প্রথম জীবনের যন্ত্রণা আঁকড়ে ধরে বাঁচব। কারণ প্রথম জীবন যে অপার্থিব সৌন্দর্যে মোড়া ছিল, সেই সৌন্দর্যকে হারানোর জন্য সকল শাস্তি শিরোধার্য, হোক না সেটা মৃত্যুর ন্যায় যন্ত্রণাদায়ক। দাঁড়িয়ে দাঁড়িয়ে পিসিতে ক্ষুদ্র এক কাজ সম্পন্ন করতে থাকা তপবন গলা খাকারি দিল। তবুও বিফল হলো বিছানা গোছাতে ব্যস্ত রমণীর দৃষ্টি আকর্ষণ করতে। এই পর্যায়ে সে মুখ খোলার তীব্র প্রয়োজনীয়তা অনুভব করলো। পিসির স্ক্রিনে দৃষ্টি রেখে সে চাপা স্বরে বলল। অনেকগুলো ফটো কিনেছিলাম, সেগুলো পরে ঘুমো। রূপকথা কাজ থামিয়ে চোখ তুলে তাকায়। তাকে সব ধরনের পোশাক কিনে দিয়েছে যেন কলেজে কিংবা বাইরে যেতে হলে পড়তে পারে, কিন্তু শাশুড়ির কারণে আজ পর্যন্ত সে শাড়ি ব্যতীত অন্য কিছু পরার সাহস করেনি। সে মিহিসরে বলল। আম্মা তো জামা কাপড় পরা পছন্দ করে না। সকালে উঠে সেই আবার শাড়ি পরতে হবে, তার থেকে এটা পরে ঘুমানোই ভালো। আগে নিজের কমফোর্ট। তোমার ঘুমের সমস্যা হলে তুমি যা ইচ্ছে তাই পড়বে, তাতে কেউ কিচ্ছু বলবে না। কিন্তু আমার তো সমস্যা হয় না। কিন্তু আমার তো খুব সমস্যা হয়। হ্যাঁ? তপবন কৃত্রিম হেসে বলল। না মানে তোমায় দেখে মনে হয় শাড়ি পরে তোমার ঘুমাতে অনেক কষ্ট হয়, তাই না? রূপকথা তৎক্ষণাৎ নাকচ করে বলল। না তো, আমার একটুও কষ্ট হয় না। আমার ঘুম খুব ভালো, একটুও কাপড় এলোমেলো হয় না, জড়িয়েও যায় না। সহসা তপবন খুকখুক করে কেসে উঠল। ভ্রুযুগল টান টান হয়ে যায় মেয়েটার দৃঢ় কণ্ঠে। কি হলো, আপনি কাশছেন কেন? তপবন বোকাশোকা হাসলো, বলল। না কিছু না, আসলেই তোমার ঘুম খুব ভালো। রূপকথা মৃদু হেসে বলল। হ্যাঁ, মা সব সময় বলে আমি নাকি সারা রাত এভাবেই তাকে জড়িয়ে ধরে ঘুমাই, একটু নড়াচড়া করি না। একদম ঠিক বলে। তপবন জোরপূর্বক হেসে বলল। আপনি ঘুমাবেন না? আসছি, তুমি ঘুমাও।
তপবন নিজের কাজটুকু শেষ করে শ্রান্ত দেহে বিছানায় পিঠ এলিয়ে দিল। রাত গভীর থেকে গভীর হয়, সাথেই গভীর হয় নৈকট্য। তপবন স্মিত হেসে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে থাকা এলোমেলো বস্ত্রের মেয়েটিকে দেখে নিজেও চোখের পাতা এক করে। অন্তঃস্থলে হর হামেশাই জেগে ওঠা প্রশ্নের জবাবে নিজ মনে আওড়ায়। দ্বিতীয়বার ভালোবাসা কঠিন, তার চেয়েও কঠিন প্রথম ভালোবাসাকে লুকানো যন্ত্রণা। কিন্তু বাস্তবতা মেনে কাউকে হাসি মুখে আগলে নেওয়া ভীষণ সহজ। সেই সহজলভ্যই এক ছোট্ট মেয়েটি বক্ষ মাঝে আগলে রাখার শক্তি যোগায়। ম্লান হেসে তপবন বক্ষ মাঝে এঁটে থাকা দেহটিকে আরেকটু দৃঢ় হাতে আগলে নিল। যেই সম্পর্ক টিকে আছে জৈবিক সুখের টানে, সেই সম্পর্কের ভিত্তি ধরে রাখতে মৌনতাকে প্রতি রাতে শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করতে হয়। প্রতিদিনকার মতো আজও তার ব্যতিক্রম নয়। লাগাতার জ্বর, ঠান্ডার সংক্রমণ, পায়ে ব্যথাকে রোজকার ন্যায় উপেক্ষা করে স্ত্রী আর মায়ের দায়িত্ব পালনে তৎপর হয়ে ওঠে। কাক ডাকা ভোরে হাঁটু সমান ঘন কালো ভেজা চুলগুলোতে কোনো মতে তোয়ালে পেঁচে মাথায় কাপড় টেনে বেরিয়ে আসে ঘর থেকে। ননদের ঘরে চাপিয়ে রাখা দরজাটা খুলতে দৃষ্টি ছলছল করে ওঠে। রোজকে জড়িয়ে ধরে শুয়ে থাকা মেয়েকে দেখে সে রোজকার ন্যায় এগিয়ে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ে। অজস্র আদরে লুকাতে চায় ঘুটঘুটে অন্ধকারে মেয়ের সঙ্গী হতে না পারার ব্যর্থতা। মায়ের আদরে নাইলের ঘুম ভেঙে গেল আজ। সে চোখ খুলে শুষ্ক ওষ্ঠে প্রগাঢ় হাসল। সে হাসিতে মৌনতার ছলছল নেত্র নোনা জলে সিক্ত হয়। অশ্রুসিক্ত নয়নে বলে, আমার মায়ের ঘুম ভেঙে গেল? ঘুমছেস মাম্মা? খিদে পেয়েছে আমার মায়ের? মৌনতার মেয়ের গালে চুমু দিয়ে বলল। নায়েল মাথা নেড়ে বলল, পেয়েছে, ছ্যান্ডু খাবো। মৌনতা ছলছল নেত্রে হাসল। এলোমেলো চুলগুলো গুছিয়ে দিয়ে বলল, চলো মা তোমায় স্যান্ডউইচ বানিয়ে দেব। মেয়েকে গরম পানি দিয়ে হাত মুখ ধুইয়ে মোজা আর জুতা পরিয়ে নিয়ে বেরিয়ে আসে। ততক্ষণে নায়েলের অলসতা কেটে গেল। সে মায়ের কোল থেকে নেমে গুটি গুটি পায়ে হাঁটতে লাগলো। করিডোর পেরিয়ে নিচে নামতে গেলে মৌনতার চোখ পড়ে দোতলার পড়ছে। টি টেবিলে পা ছড়িয়ে সোফায় বসে বসে ঝিমাচ্ছে এরোজ। জানুয়ারির কনকনে শীতের সকালে অমন হাট্টা গাট্টা এক বিশাল দেহি লোক একটা শর্টস আর হাফ হাতার টি শার্ট পরে ঘুমোচ্ছে। সে দীর্ঘশ্বাস ফেলল তার আপাদ মস্তক দেখে। এই লোককে তার ভিন্ন গ্রহের প্রাণী মনে হয়। ভিন গ্রহের প্রাণীটিকে উপেক্ষা করে সে ধীর কদমে হাঁটতে থাকা মেয়ের দিকে তাকিয়ে বলল, মা তাড়াতাড়ি এসো, আগে হরলিক্স খাবে তারপর স্যান্ডউইচ। আসছি। নায়েল ঢুলতে ঢুলতে বলল। কুচকানো দৃষ্টি তার পড়ছে সোফার দিকে। পবনে তখন কেবল কুয়াশা মাখা আবছা আলোর আধিপত্য। স্মার্টফোনটি ক্ষিপ্র শব্দে বেজে উঠতে তন্দ্রাচ্ছন্দ এরোজ নড়ে চড়ে উঠল। অলসতে ফোনটা হাতে নিতেই বিরক্তিতে চোখ মুখ কুচকে নিল কানাডায় কর্মরত অফিসের বসের ফোন দেখে। বরাবরের ন্যায় বিক্ষিপ্ত মেজাজে ফোন কানে ঠাকায় সে। ভেসে আসে বিতৃষ্ণা ভরা কণ্ঠ। ভদ্রলোক নিজ ভাষায় অসন্তোষের সাথে বললেন, আরে সপ্তাহে একদিন কাজ করো, তাও আবার 6 ঘন্টা। এরপরে আবার তুমি 3 মাসের ছুটি নিয়েছো। এটা আমার কতটুকু লস করবে তুমি বুঝতে পারছো না এরোজ? কাঁধে ফোন চেপে এরোজ বদ্ধ নেত্রে বলে, এরোজ, ইফ ইউ ওয়ান্ট আই ক্যান সেন্ড ইউ মাই রেজিগনেশন লেটার স্যার। আপনি চাইলে আমি আপনাকে রিজাইন লেটার পাঠিয়ে দিই স্যার। গনগনে নির্লিপ্ত কণ্ঠে অপর প্রান্ত একদম নিশ্চুপ হয়ে গেল। কিয়ৎকাল সময় নিয়ে ভেসে আসলো আফসোসে ভরপুর কণ্ঠ, I would not tolerate you for a moment, Eroz. If you would not necessary for my most important work. আমি তোমাকে এক মুহূর্ত সহ্য করতাম না এরোজ, যদি তুমি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রয়োজনীয় না হতে। আফসোসে জর্জরিত কণ্ঠে এরোজের ওষ্ঠকোণেও আফসোসে ভরা স্মিত হাসি ফুটে উঠল। নিজেও অতৃপ্ত অনুভূতি নিয়ে ধিমি কণ্ঠে বলল, আত্মহত্যা যদি নিষিদ্ধ না হতো তবে আমিও আজ লাশ হতাম। হোয়াট? অপর প্রান্তে প্রশ্নের জবাব দেওয়ার হলো না। ফোনটা আবারও অদূরে পড়ে রইল। মানুষটা তার স্মৃতির কাছে অসহায়। সদ্য জাগ্রত মস্তিষ্ক ফের ডুবে গেল নিজের অসহায়ত্বের কাছে। ভীষণ অসহায়ত্ব ভরা কণ্ঠে ফিসফিসিয়ে আওড়ায়, মানুষ কারো সাথে কাটিয়ে আসা গোটা এক জীবন ভুলে গিয়ে নতুন জীবন শুরু করে দিয়েছে, অথচ আমি নিজেকে ভুলে গেলাম, তবুও আপনার দেওয়া সামান্য স্মৃতিগুলো ভুলতে পারলাম না। এই জীবনে আপনাকে ভুলতে পারা বোধহয় আমার দুঃস্বপ্ন হয়েই থেকে যাবে। হেই, হাই। ক্ষণ পরিচিত বাচ্চা কণ্ঠে ঘোরগ্রস্ত এরোজ নিভু নিভু চোখে ঘাড় কাত করে তাকায়। লালচে দৃষ্টিতে এঁটে যায় অদূরে অজস্র বরফের মাঝে ফুটে থাকা স্নো হোয়াইটের ন্যায় একটা পুতুলের দিকে। কানটুপি আর ঘন চুলের মাঝে ফর্সা মুখশ্রী আর লালচে ঠোঁট দুটো দৃষ্টি নিবদ্ধ হতেই দৃষ্টিতে সরব মুগ্ধতা ছুঁয়ে যায়।
বাড়ির সকলের থেকে ভাঙা ভয়ঙ্কর পুরুষালী কণ্ঠবোধ হয় এই উদাসীন পুরুষটির, যেই কণ্ঠে ছোট্ট নায়েল ঘাবড়ে যায়। আজও মৃদু ঘাবড়ালো। এরোজ ভীষণ গুরুগম্ভীর কণ্ঠে শুধায়। তুমি এত সকালে এখানে কেন? নায়েল দুরু দুরু বুক সামলে থমথমে মুখে বলল, আমি আলি লাইজার। ইটস আর্লি রাইজা। হ্যাঁ সেটাই। মেজাজ খারাপ করার মতো উল্টাপাল্টা ইংলিশে এরোজ শান্ত স্বরে বলল। বাইরে অনেক ঠান্ডা, ঘরে যাও। নায়েল উৎকণ্ঠা নিয়ে বলল, তুমি তো ছোট প্যান্ট পরে আছো, তোমার ঠান্ডা লাগছে না? না। ছোট্ট জবাবে নায়েল পিটপিট করেছে, কথা গোছাতে লাগলো। যেই কথাগুলো এতক্ষণ ধরে ভেবে রেখেছে সে সতর্ক কণ্ঠে মিনমিন করে বলল, তুমি কেমন আছো? কেমন আছে? ভীষণ কঠিন প্রশ্নে এরোজ শান্ত দৃষ্টিতে তাকায় 3 ফুটের ছোট্ট মেয়েটার দিকে। কোনো প্রতিউত্তর করে না। তার যে বলতে মানা সে ভালো নেই। নায়েল ফের শুধায়, তুমি কি এখনো লেগে আছো? থুতনিতে হাত ঠেকিয়ে পাথরের ন্যায় বসে থাকা ছেলেটি ঠোঁট আলতো বেঁকে গেল। শুধায়, কি চাই? কিছু না। সত্যি কথা বললে একটা চকলেট দিব। এরোজ সরু দৃষ্টিতে চেয়ে রইল। সহসা নায়েলের চোখ চকচক করে উঠল। সে গাল ভরে হেসে বলল, আচ্ছা, আমি একটা চকলেট চাইতে এসেছি। অনেক দিন খেতে পারছি না তোমার রাগের কারণে। আমি সব সময় লেগে থাকো। আমি সত্যি কথা বলছি, এখন আমায় 2টো চকলেট দেবে? এরোজের জবাব আসে না। নায়েল হতাশার বিশ্বাস ফেলে শুধায়, দেবে না? তুমি এখনো লেগে আছো? নিজের ধারণা সঠিক হতেই এরোজ স্থবিরতা ভেঙে নড়ে চড়ে উঠল। ভারী দেহটা নিয়ে চেয়ার ছেড়ে উঠে গিয়ে সোজা পা বাড়ায় করিডোরের দিকে। নায়েল হতবাক এহেন উপেক্ষায়। সে রাগে গজগজ করে বলল, দেবে না বলেই পারো। আমার পিছু পিছু আসবে পিচ্ছি মেয়ে, নয়তো এরপর হাজার চাইলেও পারবে না। এরোজ চলতে চলতেই গম্ভীর গলায় বললে। নায়েল হতচকিত এক ছুট লাগায় তার পিছু পিছু হাঁপাতে হাঁপাতে বলে, ও গড, যাক তোমার রাগ কমেছে। বেশি করে চকলেট দিয়ে দাও, যেন এরপরে তুমি লেগে থাকলেও আমি চকলেট খেতে পারি। এরোজ নির্বাক ঘরে ঢুকলো এবং ভীষণ ঘাটতেরার পরিচয় দিয়ে মাত্র 2টা চকলেটই বের করে দেয়। নায়েল হতাশ হয়ে ছোট মুখ করে নেয়। সে হতাশার সুরে বলে, আর রাগ করিও না, ঠিক আছে? আমি রাগ করলে আমার ভয় লাগে তোমাকে, আর আমি চকলেট চাইতে পারি না তোমার কাছে। অদ্ভুত সুন্দর ভয়ার্থ কণ্ঠের আবদারে এরোজের মুখশ্রীতে ছুঁয়ে যায় অপ্রকাশিত হাসি। তবুও জবাব দেয় না। নায়েল হতাশ হলেও 2টো চকলেট পেয়ে খুশি হয়ে গেল। আর একাকী এরোজের অলস ভঙ্গুর দেহ দেবে গেল মেমোরি ফোনের নরম গদিতে। রূপকথার কঠিন জীবনের দিনগুলো বড্ড সহজরূপে ধরা দিতে থাকে তার কাছে। যদিও এটা তার তানশান আর তপবনের শতভাগ প্রচেষ্টার ফল। সন্ধ্যা নাগাদ লিভিং রুমে বসা রমণীদের আড্ডায় নিদারুণ প্রাণবন্ততা এনে দিল জবার চাঞ্চল্যকর তথ্যে। দীর্ঘ বর্ণনা শেষে জবা লাজুক হেসে বলল, শোনেন রোজাফা, বড় ভাইজান ঠিক নায়িকাদের মতন ভাবিজান রে এইভাবে কোলে নিয়া ঘরে ঢুকছে। আমি তো জানলা দিয়া এইটা দেখা লজ্জায় খাতার নিচে মুখ লুকাইয়াছিলাম। রূপকথার লালচে মুখশ্রী আরেকটু লালচে করে দিল জবার এহেন কথা। তাতে ঘি ঢালার মতো কাজ করলো মৌনতার হো হো করে হেসে ওঠা। রূপকথার কাচুমাচু করে উঠল। মৌনতা হাসি দমিয়ে বলল, আমাদের ছোট্ট রূপকথার দেখে লাল হয়ে গিয়েছে লজ্জায়। জবার কথা তবে ঠিক, তাই না রূপকথা? প্রেমে পড়ে গিয়েছো? কিসুমিসু হয়েছে? রূপকথা সইতে পারল না এহেন লাগাম ছাড়া কথাবার্তা। সে উৎকণ্ঠা নিয়ে বলল, ভাবি, সে এক্সারসাইজ করছিল। এহেন কথাতেও মৌনতার উৎসাহ সকলে হৈ হৈ করে উঠল। ও, এক্সারসাইজ বুঝি? এভাবেও এক্সারসাইজ করা যায়, জানতাম না তো। রোজের কথায় মৌনতা আর জবা খিলখিলিয়ে হেসে উঠল। জবা ভীষণ কৌতূহল নিয়ে ফিসফিসিয়ে শুধায়, এই ভাবিজান, একটু হাসা কথা কন দেহি, আপনাকে মধ্যে সব ঠিক হয়ে গেছে? রূপকথা নাবোধক মাথা নাড়ালো। জবার মুখটা ছোট হয়ে গেল। মৌনতা আর রোজ বিমর্ষ মুখে বলল, তোমরা তো একে অপরকে ছাড়ছো না এই জীবনে, তবে কেন এত আতিপাতি করছো? জবা ফোরন কেটে বলল,
আরে ভাবিজান, এতে বড় ভাবিজানের কোনো দোষ নাই, সব দোষ বড় ভাইজানের। বয়স হইছে তো, সকাল্লাত সব বয়সের সাথে শেষ হয়ে গেছে নাকি? এর জন্য তো অমন উদাসীন বেশভূষায় চলাফেরা করে। বেরসিক মানুষ বোঝে না মায়া মানুষের মনে কত কিছু চায়। ভাইজান, মৌনতা কিছু বলার জন্য উদ্ধত হলেও থেমে যায়। লিভিং রুমে সদ্য ঢোকা তপবনকে দেখে জবা তড়িঘড়ি মুখে লাগাম টেনে ভদ্র হয়ে বসলো। তপবন তাদের দেখে মৃদু হেসে বলল, আড্ডা হচ্ছে, খাওয়া শেষ হবার? শেষ ভাইজান। রোজ চঞ্চল কণ্ঠে বলল। তপবন উপরে যেতে যেতে বলল, তোমার পরীক্ষার ডেট হয়েছে রোজ, এখানে কি করছো? পড়তে বসো। পড়ে এসেছি ভাইজান। সেটা তো রেজাল্ট বলবে। তপবন বলেই চলে যায় উপরে। রূপকথা অভ্যাস অনুযায়ী এক কাপ কফি নিয়ে ছুটল উপরে। আরশির সামনে দাঁড়িয়ে থাকা তপবন কপাল কুঁচকে নিজের আগাগোড়া পর্যবেক্ষণ করছে। এক প্রকার নিখুঁতভাবে খুঁটে খুঁটে দেখা যাকে বলে। দেখতে দেখতে বাম হাতে মুখে হাত বুলায়। তুলনামূলক লম্বা ফ্লাফি চুলগুলোর মাঝে মধ্যে একটা দুটো পাকা চুল দেখা মেলে। দাড়িতে একটু আধটু চোখে পড়ার মতো পাক ধরেছে। সে কপাল কুঁচকে অস্ফুট স্বরে বিড়বিড় করে, অনেক বয়স্ক লাগছে কি? বেশি কোথায় হলাম? সেদিনই তো নিব্বে নিব্বির মতো ঘুরলাম, ফুল কিনলাম, বেলুন কিনলাম। গতকাল মাঝরাতে ঘুরতে বেরোলাম, তবে বেশিক আর কি করতে হবে? তপবন একা একাই বিড়বিড় করতে থাকে। তন্মধ্যে দরজা খুলে কেউ ঢুকলে সে ঘাড় ঘুরিয়ে এক পলক দেখে নেয় রূপকথাকে। রূপকথা কফি দিয়ে টেবিলে গুছিয়ে পড়তে বসার প্রস্তুতি নেয়। কফিতে চুমুক দিতে দিতে তপবন আরশিতে নিজেকে এক পলক দেখে শুধায়, আমায় দেখতে কেমন লাগে? নিজ কর্মে মগ্ন রূপকথার ভ্রু কুঁচকে গেল তপবনের অদ্ভুত প্রশ্নে। সে পাশ ফিরে তাকায় লোকটার দিকে। আরশিতে একে অপরের দৃষ্টি মিলতে এই রূপকথা ইতস্ততা সুরে বলল, জি। আমায় দেখতে কেমন লাগে? তপবন ফের শুধায়, আপনি যেমন তেমনি লাগে। রূপকথা চিন্তাভাবনা ছাড়াই পড়ল। তপবন হতাশ হলো। এত সোজাসাপটা নির্বিকার জবাবে সে পুনরায় শুধায়, সেটাই তো, কেমন লাগে আমায় দেখতে? খুব বড় লাগে? রূপকথা কিয়ৎকাল তাকিয়ে থাকে লোকটার দিকে, অতঃপর নীরবে হ্যাঁ বোধক মাথা নাড়ল। সহসা তপবনের চেহারায় অসন্তোষ দেখা গেল। জবাবটা যে তার খুব গায়ে লেগেছে। সে এ জবার কথা শুনেছে, তবুও জোরপূর্বক মেকি হেসে নিজেকে সান্ত্বনা দিয়ে বলল, আমি তো বুড়োই। রূপকথার ঠোঁটের কোণে মিটিমিটি হাসি ফুটে উঠল। তপবনের চোখে মুখে বাচ্চাদের মতো উপচে পড়া অসন্তোষ দেখে সে মিটিমিটি হেসে বলল, আপনার যত না বয়স তার থেকেও বেশি আপনার বেশভূষা বয়স্কদের মতো। নিজের যত্ন নিলে হয়তো এতটা বয়স লাগতো না। এই পর্যায়ে তপবন চোখে মুখে চাপা উজ্জ্বলতা দেখা দিল। এটা সত্যি, সে নিজের কোনো যত্ন নেয় না। আর 5টা মানুষের মতো জিমে যাওয়া, স্যালনে যাওয়া, পোশাক পরিচ্ছদের ব্যাপারে তার আগ্রহ খুব কম, নেই বললেই ভুল হবে। আগে ছিল, যখন তার দিকে কেউ সর্বদা তাকিয়ে থাকতো আর আক্ষেপ জানিয়ে বলতো তাকে কিভাবে চললে খুব ভালো লাগবে, আর সে সেভাবেই নিজেকে সাজাতো। অসন্তোষের ভার একটু কমতেই সে কাজ ঝাঁকিয়ে বলল, অফিসের কাজ, তানশানে দেখাশোনা, বাসার সব দিক খেয়াল রাখতে রাখতে কখনোই সুযোগও হয় না নিজেকে সময় দেওয়ার। আর তেমন একটা ইচ্ছা করে না আর। রূপকথা অনুভব করলো কথার মাঝে রাজ্যের উদাসীনতা। পুনশ্চ কাজে মনোযোগী হয়ে বলল, আপনি না হয় ঘরের সকলের খেয়াল রাখবেন, আর আমি না হয় আপনার খেয়াল রাখবো, তাহলেই তো হলো। তপবন তরাক রূপকথার দিকে তাকায়। হতচকিত মুখশ্রীতে স্মিত হাসি নিয়ে বলে, তুমি নিজেই তো পিচ্ছি, তুমি কি খেয়াল রাখবে আমার? রূপকথা কপাল কুঁচকে তাকায় তপবনের দিকে। কুচকানো কপাল নিয়ে বোকাশোকা কণ্ঠে বলে, আপনি অসুস্থ হলে সেবা করতে পারবো, আপনার এলোমেলো চুলগুলোকে গুছিয়ে দিতে পারবো সুন্দর করে, পাকা চুলগুলোতে মেহেদি দিয়ে দিতে পারবো, তাহলে আর আপনাকে বয়স্ক লাগবে না। আপনার দাড়িগুলো ছোট করে ছেটে দিতে পারবো, আর একটু সুন্দর রং বেরঙের পোশাক, যেমন মেজো ভাইজান ছোট ভাইজান পরে তেমন পোশাক পরলে একদম আপনাকে একজন সুদর্শন পুরুষের মতো লাগবে, কেউ বুঝতেই পারবে না আপনার বয়স। তপবন মুচকি মুচকি হাসছে রূপকথার উৎসাহী কণ্ঠ শুনে। অন্তঃস্থলে একটু ভালো লাগাও দেখা মিলছে তাকে নিয়ে। মেয়েটার মনে কোনো সংকোচ লজ্জা জড়তা না থাকায় বলা বাহুল্য সে রূপকথাকে কলেজে ড্রপ করেনি, কেননা সে তার কোনো ক্লাস ফিলোর সামনে পড়তে চায় না।
আর না রূপকথাকে কোনো বিদঘুটে পরিস্থিতিতে পড়তে দিতে চায়। টিনেজ ছেলেমেয়েরা হয়তো রূপকথাকে নানাভাবে কষ্ট দেবে, যার কারণে দেখা যাবে রূপকথা পড়াশোনা থেকে আগ্রহ হারিয়ে ফেলবে। কিন্তু মেয়েটার মনে তাকে নিয়ে কোনো লজ্জা না দেখে প্রফুল্ল হয় দেহ মন। সে এগিয়ে যায় রূপকথার কাছে, পাঞ্জাবির পকেটে হাত গুজে তার সামনে গিয়ে দাঁড়ায়, নিজের মাথাটা রূপকথার মুখের সামনে ঝুঁকিয়ে দিয়ে পড়ল, নিন মুরব্বি, তবে আজকে থেকে যত্ন নেওয়া শুরু করুন। আমি বাইরে যাব, চুলগুলো একটু সুন্দর করে গুছিয়ে দিন। রূপকথা হেসে উঠে তপবনের কথার ধারণে সে নির্দ্বিধায় এলোমেলো চুলগুলো সুন্দর করে গুছিয়ে দিতে লাগলো। গুছিয়ে দিতে দিতে বলে, আপনার চুল এত লম্বা কেন? তপবন নুয়ে থাকা অবস্থাতেই বলল, এমনই থাকে সব সময়, সেই কলেজের সময়কাল থেকে। ভালো মানে নাকি? কে বললো? জবাবটা অকপটে দিতে গিয়েও দিতে পারল না তপবন। এটা যে সেই চঞ্চল মেয়েটির পছন্দ। সে একটু থেমে বলল, সবাই বলে। ও। কেন, তোমার ভালো লাগে না? তপবন প্রশ্নে রূপকথা পাল্টা প্রশ্ন করে, না লাগলে কি করবেন? কেটে ফেলবেন? ফেরি যদি বলে তবে করতে তো হবে। তপবন রসিকতার কণ্ঠে বলে। রূপকথা নাকুচ করে বলল, না, এভাবে সুন্দর লাগে। আপনাদের বাবা ছেলেদের মধ্যে পার্থক্য বলতে এই চুলের স্টাইল আর উচ্চতাই রয়েছে, নয়তো পার্থক্য করা মুশকিল হয়ে যেত। তানশান দেখতে একদম আমার মতো, কিন্তু মনটা একদম। চঞ্চল কণ্ঠে বলতে বলতেই হঠাৎ থেমে গেল তপবন। সে চোখ বুজে নিজেকে শাসাতে ভুলল না। নারীটির চর্চা তার মুখে সর্বদা লেগে থাকে। এর জন্য জিহবাই যে বারবার জেকে বসে তার নাম, যে রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে, তাকে কি করে লুকাবে? রূপকথা চুলগুলোর মাঝে সদ্য থেমে যাওয়া হাতটা পুনরায় গলিয়ে দিল। মৃদু হেসে তপবনের অসমাপ্ত বাক্যটি সম্পূর্ণ করে বলল, মোর একদম মায়ের মতো, তাই না? বদ্ধনেত্রে তপবন অস্ফুট স্বরে জবাব দেয়। রূপকথা পুনরায় হাসি মুখে বলে, বোঝাই যায় সে কোনো অনন্য মাতৃগর্ভের অংশ, যে কিনা আর 5টা বাচ্চাদের থেকে ভিন্ন। সকল কঠিন পরিস্থিতিতে বাস্তবতা, দয়া, মায়া, ভালোবাসা নিয়ে সামনা করে সে, যার কাছে ঘৃণা, নেতিবাচক মনোভাব জায়গা পায় না। তানশান খুব ভালো। আর তানশানের বাবা? তপবনের প্রশ্নে রূপকথা মিয়ে গেল। মিনমিনে স্বরে বলে, সেও ভালো। শুধু ভালো? ছেলের ব্যাপারে কত কিছু বলে, কিন্তু ছেলের বাবার বেলায় শুধু ভালো? এটা তো অন্যায়, তাই না? তপবন মৃদু অসন্তোষ প্রকাশ করে বলে। রূপকথা নিঃশব্দে হাসল। অবিন্যস্ত এলোমেলো চুলগুলোতে হাত গলাতে গলাতে বলে, এটা এমন ভালো যে ভালোর উপরে কোনো কিছু হতে পারে না। তো কি বলতে চাইছো? কত ভালো? তপবনের একই কথা নিয়ে ঘুরানো পেঁচানোতে রূপকথা নাক মুখ কুচকে বলল, বললাম না, এর থেকে ভালো আর হতে পারে না। সেটাই তো একবার কথাই বলো, বেস্ট। তপবনও একইভাবে নাক মুখ কুচকে বলল। রূপকথা হাল ছেড়ে বলল, হ্যাঁ, ওইটাই বেস্ট। তপবন গা দুলিয়ে হেসে উঠল। বদভ্যাসের দরুন রাগান্বিত মেয়েটার নাক চেপে দিয়ে বলল, মজা করছিলাম। আই নো দ্যাট আই এম নট বেস্ট ওয়ান ফর ইউ। রূপকথার মুখশ্রীতে মলিনতা ভিড় জমায়। কথাটার মর্মার্থ বুঝতে পারলেও জবাব দেয় না। বই গোছানোটা তখন দুনিয়ার সবচেয়ে মনোযোগী কাজ হয়ে দাঁড়ায়। তপবন এড়িয়ে যায়। চাদর হাতে নিয়ে রূপকথাকে তাড়া দিয়ে বলল, পড়তে বসো, সূত্রগুলো মুখস্থ করবে। আমি এসে সেগুলো ধরবো। এই সপ্তাহ প্রতিটা বিষয়ে বেসিক নিয়ে ঘাটাঘাটি করব। আগামী সপ্তাহ থেকে সেগুলো ম্যাথে প্রয়োগ করে শেখাবো। রূপকথা নীরবে মাথা নাড়ালো। তপবন বেরিয়ে যায় ঘর থেকে। রূপকথা সেদিকে উদাসীন দৃষ্টিতে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে, আমার জন্য আপনি ব্যতীত অন্য কেউ বেস্ট হলে আল্লাহ তাআলা তাকেই নির্ধারণ করতো আমার জন্য। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর সেই ভালোটা আপনার সাথেই। এটা সেদিনই মেনে নিয়েছি আমি, যেদিন স্বেচ্ছায় কবুল বলেছিলাম। দিন শেষে আপনি আমার একমাত্র গন্তব্যস্থল। বেস্ট বেটার বলে কিছু নেই আমার জন্য। জেন্টেল পার্ক শপের মধ্যে বিভ্রম নিয়ে ঘোরাফেরা করছে তপবন। আজ ঠিক 10 বছর পর নিজের জন্য পাঞ্জাবি ব্যতীত অন্য কিছু কেনাকাটা করার জন্য এসেছে সে। এর পেছনের কারণ কি সে তা জানে না, তবে তার জীবনটা আগের মতো ছন্নছাড়া নেই, কিংবা এই ছন্নছাড়া জীবনযাপনে কারোর জীবনের উপর বিরূপ প্রভাব পড়বে। জড়িয়ে যাওয়া এই জীবনের সাথে মেয়েটার পূর্ণ অধিকার আছে তার উপর। সে সাজিয়ে তুলবে নিজেকে তার পছন্দসই। 1 ঘন্টা যাবৎ সেখানে ঘোরাফেরা করছে, কিন্তু জুৎসই তেমন কিছুই নিতে পারেনি এখনো। তানসারের জন্য পোশাক আশাক সব নিজের পছন্দে কেনে সে।
আর 5টা ছেলের মতো তানশানের মাঝে নিজের পোশাক পরিচ্ছদ নিয়ে অতিরঞ্জিত কোনো আগ্রহ নেই। বাবা যা এনে দেয় তাই সে পরে। তবে তপবন আজকাল ছেলেদের মতো ট্রেন্ড ফলো করে বুঝে সুঝে ছেলের পোশাক কেনে। সে টি শার্টের সাইডে গিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো। ওষ্ঠকোণে ম্লান হাসি ফুটে উঠল পুরনো স্মৃতি উজ্জীবিত হতেই। যুবক বয়সে তার চলাফেরাও তেমন অতিরঞ্জিত স্টাইলিশ ছিল না, খুব সাদামাটা পোশাকের ধরন ছিল। পূর্বা তার জীবনে আসার পর থেকে সে নিজে পছন্দ করে তার জন্য পোশাক কিনতো। তার একটাই কথা ছিল, তাকে হিরোদের মতো চলাফেরা করতে হবে। তখন তপবন নাকমুখ কুচকে বলতো, তুই কি আমায় পাড়ার মিসকে ছেলেদের মতো পোশাক পরিচ্ছদ পরানোর চিন্তা করছিস? পূর্বা তখন মুখ ফুলিয়ে বলতো, তুই যদি আমার কথা মতো না চলিস তবে কাল থেকে আমি তোকে ভাইয়া বলে ডাকবো। ভাইয়া ডাক শোনার সেই ভয়ে হলেও তাকে একদম টিপটপ হয়ে চলতে হতো। বহু চিন্তা ভাবনার পর তপবন ডার্ক কম্বিনেশন টি শার্টের সাইড থেকে দেখে দেখে কতগুলো টি শার্ট, ট্রাউজার আর কিছু ফর্মাল শার্ট নিল। আজ আর বউ বাচ্চাকে পরানোর সুযোগ হয়নি। জানা নেই দুজনে কি করছে। নতুন প্রজেক্ট এক্সিকিউট হবে যশোরে, সে বিষয় নিয়ে ব্যস্ততায় রাত কেটেছে তার। ইমরোজের মাঝে ইদানিং কাজের প্রতি উদাসীনতা দেখা যাচ্ছে। যেহেতু কোম্পানির মূল পরিচালক, সে নিজে বিশাল দায়িত্বগুলো তার উপর ন্যস্ত। শাশুড়ি বাড়িতে ফিরতে রূপকথার পড়াশোনায় ভাটা পড়ে। যা ননদ জবা আর মাজেদা চাচির সাথে আড্ডা দিতে দিতে সংসারে তার দায়িত্ব কর্তব্য পালনে করে ঘরে ফিরে 11টার দিকে। তপবন বাড়িতে ফিরে বাবা ভাইদের সাথে আলোচনায় বসেছিল। সেখান থেকে ফিরতে ফিরতে এরোজের ঘরের দিকে তাকায়। বদ্ধ দরজাটা দেখে উষ্ণ নিঃশ্বাস ফেলল। অভ্যাস অনুযায়ী তপবন সোজা ছেলের ঘরে ঢুকতেই চোর ধরতে পারার আনন্দে নিঃশব্দে গা দুলিয়ে হেসে উঠল। সে দরজা চাপিয়ে ছেলের নিকটবর্তী যেতে যেতে চেহারায় লেপ্টে যায় গাম্ভীর্যতা। সে নীরবে সদ্য কমফোর্টারের নিচে মুখ ডুবানো ছেলের পাশে গিয়ে বসে। কমফোর্টার সরিয়ে ছেলের বুকের উপর চেপে রাখা ডায়েরিটা নিজের হাতে নিয়ে তাকায় ছেলের দিকে, যে কিনা গভীর ঘুমে থাকার অভিনয়ে মগ্ন। চোখের পাপড়ি পিটপিট করছে তখনও। সে স্মিত হেসে শাহাদাত এবং মধ্যম আঙ্গুল ভাঁজ করে 2 আঙ্গুলের নাকলের মাঝে ছেলের নাকটা চেপে ধরে। ফলস্বরূপ মুহূর্তে লাল হয়ে গেল নাকটা। তানশানের চোখ মুখ কুচকে বিরক্তি শব্দ করে নড়ে চড়ে উঠল। বাবা সবসময় বিরক্তিকর কাজটাই করে তার সাথে। তপবন গম্ভীর গলায় বলে, বাজে কটা তানশান? 12:30 বাজে। তুমি এখনো রাত জাগছো? সকালে নামাজ পড়তে উঠতে হবে, স্কুলে যেতে হবে, সারাদিন কত দৌড়ঝাঁপ আছে, আর তুমি বিশ্রাম না করে রাত জেগে এখন এটা পড়ছো? তানশান ঘুমের মধ্যে আড়মোড়া ভাঙার অভিনয় করে বাবার থেকে মুখ লুকাচ্ছে। তপবন ডায়েরিটা বেডসাইড মিনি কাবার্ডের ভেতর ঢুকিয়ে রাখে। ল্যাম্প নিভিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, ঘুমো, আমি আবারও আসবো। তখন যদি দেখে এমন লুকোচুরি, তবে আর সারা রাত ছাদে বসে ডায়েরি পড়বে। আমি কিচ্ছু বলবো না, বরং না পড়লে তোমায় দেখে নেব আমি। বাবার হুমকিতে তানশান মিয়ে গিয়ে কমফোর্টারের ভেতরে পুরোটা ঢুকে গেল। বাবা তার গায়ে আজ পর্যন্ত কখনো হাত তোলেনি, কিন্তু অন্য পন্থায় মারের থেকে কঠিন শাস্তি দিয়েছে। তপবন বেরিয়ে যায় ঘর থেকে। বাবা বের হতে তানশান কমফোর্টারের ভেতর থেকে মুখ বের করে। যে পৃষ্ঠা পড়ছিল তার পুরোটা পড়তে পারেনি। পুরোটা না পড়তে পারলে আজ রাতে আর ঘুম আসবে না। কিয়ৎকাল চেষ্টা করলো ঘুমানোর, কিন্তু পারল না। তাই সে অন্ধকারেই ধীরে ধীরে মিনি কাবার্ডের ড্রয়ার খুলতে নেয়। অমনি ভেসে আসে তপবনের রাগান্বিত কণ্ঠ। তানশান হকচকায় দরজার কাছে দাঁড়ানো বাবাকে দেখে। চোখে মুখে তার মৃদু রাগের আভাস। ছেলেকে তার থেকে ভালো কে জানে। সে জানতো ছেলেটা তার কথা শুনবে না। ছেলের মাঝে কিছু কিছু বিষয়ে অদম্য জেদ কাজ করে। ছেলেকে সঠিক পথে আনতে যা করতে হয়েছে সে করেছে। মাঝে মধ্যে নির্ঘুম রাতও কাটিয়েছে উচিত অনুচিত খারাপ ভালো শিক্ষা দিতে। সে চায় না তার কোনো গাফিলতির কারণে চঞ্চল মেয়েটিকে কখনো কটু কথা শুনতে হয়। ছোটবেলা থেকে ছেলেদের মধ্যে বাড়ন্ত এক একটা উগ্রতাকে দৃঢ় হতে সামাল দিয়েছে শুধু এই কারণে। তানশান বিরক্ত হয়ে বলে, আশ্চর্য পাপা, তুমি ঘুমাচ্ছ না কেন এখানে? আশ্চর্য পাপা, তুমি ঘুমাচ্ছ না কেন? এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? বের হও তানশান, কম্পিউটার থেকে বের হও। তোমার যখন এতই ইচ্ছা, তবে সারা রাত ডায়েরি পড়বে। এসো। তপবন রাগান্বিত স্বরে বলল। তানশান মুখ ছোট করে মিনমিনে স্বরে বলল, একটা পৃষ্ঠা ছিল, আর একটু পড়লে শেষ হয়ে যেত। পুরোটা শেষ না পড়লে মন ফুসফুস করবে। একই জিনিস কতবার পড়েছো? বাবার রাগান্বিত কণ্ঠে তানশান নত দৃষ্টিতে ম্লান কণ্ঠে বলল,
আমি তবুও মাম্মাকে অনুভব করতে পারি না পুরোপুরিভাবে। আমি বারবার পড়ি, কিন্তু কল্পনা করতে পারি না ওই মুহূর্তগুলো। তানশানের কণ্ঠে ভরপুর অসহায়ত্ব। তপবন থমকায়, গলার কাছে শক্ত কিছু দলা পাকালো, তবুও শানিত দৃষ্টি অনড় রইল। ক্ষণকাল বাদ গম্ভীর গলায় বলে, পড়ো, তোমার পড়া শেষ হলে আমি ঘুমোতে যাব। তুমি যাও, আমি এটা পড়েই ঘুমিয়ে পড়বো, একটুও রাত জাগবো না। তানশান উৎকণ্ঠা নিয়ে বলল, তোমায় যেটা বলছি তুমি সেটাই করো। ফের বাবার রাগান্বিত স্বরে তানশান আর কথা বাড়ায় না। দ্রুত ডায়েরিটা বের করে কিছুটা অনুভূতিহীনভাবে পৃষ্ঠাটা পড়ে শেষ করে। মায়ের সান্নিধ্যে থাকলে তার এক পৃষ্ঠা পড়তে অনেকটা সময় লাগে। মনে হয় এই যেন মা তার সামনে, সে দেখছে মায়ের চঞ্চলতা। পড়া শেষ হতেই তানশান হাসি মুখে শুয়ে পড়ে, আর তপবন সে উদাসীন চোখে তাকিয়ে থাকে ছেলের পানে। মা থাকা কত সুখের আনন্দের তা যদি ছেলেকে কখনো বোঝাতে পারত। নিজেকে বড্ড অসহায় লাগে তার। ইচ্ছে করলেও ছেলের কোলে সব খুশি এসে হাজির করতে পারে না। খুব ইচ্ছে হয় তার ছেলেটিকে তার মায়ের সাথে হাসতে খেলতে দেখতে, তবে এটা যে এই জীবনে অসম্ভব। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে ঘুমন্ত ছেলের সামনে ছলছল নেত্রে ললাট বরাবর ঠোঁট ছুঁয়ে একটু অসহায়ত্ব কমানোর প্রয়াস করে। ফিসফিসিয়ে বলে, পৃথিবীর সব সুখ তোমার হোক, পাপার থেকে কোনো কষ্ট পর আগে পাপা শেষ হয়ে যাক, তবে তুমি সব সময় খুশি থাকো। পাপা সরি তানশান। বহুতক্ষণ যাবৎ কলিং বেল চাপলেও দরজা না খোলায় অধৈর্য হয় ইমরোজ। এবার দরজা ধাক্কা দিল জোরে জোরে। এই পর্যায়ে দরজাটা খুলে গেল। ভেসে উঠল সৃজার ন্যায় এক পরিচিত আদল। ইমরোজ হাঁফ ছেড়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।